আজকে পডকাস্টের গেস্ট হিসেবে আছেন ডক্টর শরীফুল হালিম। উনি আমার একজন ছোট ভাই, ডিএমসি 𝐾66, আমি 𝐾62। তো ডক্টর শরীফুল হালিম পুরো বিশ্বে ফার্স্ট হয়েছে একটা পরীক্ষা, MRCP পার্ট 1-এও সে ফার্স্ট হয়েছিল। সো অসম্ভব অ্যামেজিং এবং এক্সেলেন্ট একটা ছেলে ডক্টর শরীফ, এবং আজকে আমরা এই পডকাস্টে তার পুরো জীবন বৃত্তান্ত শুনবো। মেডিকেল স্টুডেন্টরা যারা তোমরা হতাশ, যারা মনে করো যে তোমাদের দিয়ে কিছু হবে না, তাদের জন্য এই পডকাস্টটা খুবই সিগনিফিক্যান্ট হয় বলে আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম শরীফ, তোমার সাথে অনেকদিন পর দেখা। সো থ্যাংক ইউ আমার পডকাস্টে আসার জন্য। তুমি কেমন আছো? থ্যাংক ইউ কুশল ভাই, আমি ভালো আছি, খুবই ভালো আছি। আসলে অনেকদিন পরে আপনার সাথে দেখা, লাস্ট দেখা হয়েছিল মেবি একটা প্রোগ্রামে যেখানে আপনি স্পিকার ছিলেন। অনেক বছর হয়ে গেছে। তো ভাইয়া তোমাকে আমরা পডকাস্ট রাখার একটা বড় কারণ হচ্ছে, দেখো আমি তো অনেক মেডিকেল স্টুডেন্ট দেখি যারা আসলে ফ্রাস্ট্রেটেড, যারা ক্যারিয়ারে কোনো কারণে ভালো করতে পারছে না বা কোন সাবজেক্টে যাবে বুঝতে পারছে না, বাট সেখান থেকে তুমি মাশাআল্লাহ ওয়ার্ল্ডে ফার্স্ট হয়েছে MRCP সেকেন্ড পার্ট এবং ফার্স্ট পার্টেও ওয়ার্ল্ডে ফার্স্ট। মানে ইট মিনস এ লট। যদিও আমার মনে হয় না যে এটাকে মেইন স্ট্রিম মিডিয়া বলো অথবা মেইন স্ট্রিম মেডিকেল মিডিয়া আমরা খুব বেশি মানে প্রচার প্রসার করছি না। হয়তো আমরা যারা তোমার কাছের তারা জিনিসটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছি। তো যেটাই হোক না কেন, মানে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। বাট আমি যেটা বলছি যে তুমি এই মেডিকেল স্টুডেন্টদের জন্য কী বলতে চাও? দেশে থেকে আমরা তো এমনিও তো এক্সিলেন্সকে খুব বেশি আমি বলবো যে সম্মান করি না, বাট একজন ডক্টর বাংলাদেশে থেকে কতটুকু এক্সিলেন্ট হতে পারে বলে তোমার মনে হয়? I mean, sky is the limit because you have to be focused. যদি কেউ ফোকাস থাকে তার স্পেসিফিক গোলের ওপর, এবং আশপাশে যে নয়েজ যেটা আছে, অলওয়েজ দেয়ার ইজ এ নয়েজ। ইফ ইউ ক্যান ক্যান্সেল দ্য নয়েজ অ্যান্ড ইফ ইউ ক্যান ফোকাস অন হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট টু অ্যাচিভ, মানে আপনি কী অ্যাচিভ করতে চান সেটা আপনার কাছে কংক্রিট হতে হবে। মেবি ইউ হ্যাভ টু রাইট ইট ডাউন যে আমি এরকম একটা অ্যাচিভ করতে চাই, অথবা আপনার একটা ড্রিম থাকতে হবে। আপনি যদি সবসময় এভরিবডি ওয়ান্টস দিস অ্যান্ড দ্যাট, আমরা যদি সবসময় ওই এক্স্যাক্টলি সেই জিনিসটা অ্যাচিভ করতে চাই, ওয়ান্ট টু কপি এভরিবডি এলস, তখন আপনার মধ্যে সেই ইন্সপিরেশনটা থাকবে না। দেন ইউ উইল বিকাম লেজি অ্যান্ড ইউ উইল বিকাম আনইন্সপায়ার্ড। বাট ইফ ইউ হ্যাভ এ ড্রিম অর ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং উইথ ইউর লাইফ, ইউ হ্যাভ এ গোল, যদি গোলটা আপনি সেট করতে পারেন অ্যান্ড দেন ইউ ক্যান পারসিস্ট উইথ দ্যাট গোল, অনেক ফ্রাস্ট্রেশন থাকবে, ডিফিকাল্টিস থাকবে, ব্যাড ডেজ থাকবে, বাট ইউ উইল সি লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। একটা কথা খুব সুন্দর বলছো তুমি, যে স্কাই ইজ দ্য লিমিট। এবং আমি যেটা দেখেছি যে বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট বা আমাদের বাঙালিদের মধ্যে আমাদের মানে স্কাইটা খুব নিচে। আমরা অল্পতে খুশি হয়ে যাই, অল্প সাকসেস। ধরো আমরা হয়তো ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয়েছি, আমরা মনে করি আমরা বিশাল কিছু হয়ে গেছি। কিন্তু যে স্কুলে ফার্স্ট সেকেন্ড হয়েছে, সে ধরো যখন কলেজে আসলো, কলেজে তো অনেক জায়গার ফার্স্ট সেকেন্ডরা আসে, ভালো কলেজ, ধরো ঢাকা কলেজ, নটরডেম যেগুলো আছে আর কি, বা ভিকারুননিসা, তখন সে দেখে সে আর হয়তো অতটা মানে ফার্স্ট সেকেন্ড হতে পারছে না, তাই না? বাট সেখানেও তার হয়তো চেষ্টা করার আছে। ফার্স্ট সেকেন্ড হয় সব কিছু না, বাট ভালো করার যে আকাঙ্ক্ষাটা সেটা থাকা উচিত। বা মেডিকেলে গেলো, সেখানেও চিন্তা করলো যে না আমি আরও ভালো করি। সো অল্পতে খুশি হয়ে যাওয়ার এটার একটা প্রবণতা কিন্তু আমি দেখেছি বাঙালিদের মধ্যে আছে। আমাদের স্কাই এটা একটু ছোট, তাই না? স্কাইটা একটু ছোট হয়ে গেছে। তো তোমার MRCP পার্ট 2 এর স্কোরটা আমাদের একটু ব্যাখ্যা করবে, যে তুমি মানে যে স্কোরটা পেয়েছো এটা তো একটা ইনসেইন মানে স্কোর, মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা এবং তোমার এফোর্ট। সো তুমি একটু ব্যাখ্যা করে বলবে আমাদের অডিয়েন্সের জন্য যে এটা আসলে স্কোরটা কী বা কীভাবে তুমি অ্যাচিভ করলে? আচ্ছা, ফার্স্ট অফ অল ইউজুয়াল MRCP পার্ট 2 স্কোর রেঞ্জ হলো 0 to 999 এবং পাসিং স্কোর হলো 454। বাট এটা হলো একটা স্কেল সিস্টেম, তার মানে ইচ কোয়েশ্চেন ডাজ নট ক্যারি ইকুয়াল মার্কস, এবং এই কোয়েশ্চেনের মার্কসটা কেমন হবে সেটা ডিপেন্ড করে যে এই ডায়েটে যতজন পরীক্ষা দিল তাদের অ্যাভারেজ পারফরমেন্সের উপর, যে এই একটা কোয়েশ্চেনে পারফরমেন্স কেমন। ওভারঅল ফর এক্সাম্পল 90% অফ ক্যান্ডিডেট গট দিস রাইট, তাহলে সেখানে এটার মার্ক কম হবে। আর যদি কিছু কোয়েশ্চেন থাকে যেখানে খুবই কম ক্যান্ডিডেট সেটাকে অ্যাকুরেটলি বা কারেক্টলি আনসার করতে পেরেছে, তাহলে সেটার স্কেল মার্ক অনেক উপরে উঠে যাবে। দে উড সিম এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। সো এইভাবে ওরা স্কেলিং করে। সো সাম কোয়েশ্চেন মে হ্যাভ 1, 2, 3, সাম কোয়েশ্চেন মে হ্যাভ 5, 7, 8, সাম কোয়েশ্চেন মে হ্যাভ মোর। এক্সাক্ট প্রত্যেকটা কোয়েশ্চেনে কত মার্ক থাকে নোবডি নোজ এক্সেপ্ট দ্য RCP অ্যাট দ্যাট স্পেসিফিক এক্সাম। মানে ওই এক্সামের যে সেট আছে সেখানে যারা স্ট্যাটিস্টিশিয়ান বা মেডিকেল এডুকেটর আছে ওরাই জানেন, এবং ওনারাই হলো they use the algorithms and they after using the algorithm they get the mark.
সো হয়তো বা আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমার রেজাল্ট যেটা হয়েছে, আমার পরীক্ষাতে হয়তো বা আমি এমন কিছু কোয়েশ্চেন পেয়েছি, মেবি দে ওয়ার ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, মেবি ভেরি ফিউ পিপল ওয়ার এবল টু সলভ দোজ। ফলে আমার স্কেলিংটা অ্যাকচুয়াল যে স্কোর, ইউজুয়াল অ্যাভারেজ স্কোর হুইচ ইজ 999, সেটা থেকে ক্রস করে গেছে। কারণ এটা স্ট্যাটিস্টিক্সে এভরিথিং পসিবল। ক্রস করে 9 কত পেয়েছো তুমি? আমি পেয়েছি 1255। বাবা, অনেক। এবং আমি ওদের রেজাল্ট শিট দেখেছি, পরবর্তী সময় রেজাল্ট শিট পাবলিশ করে। তো ওখানে হলো আমার স্কোরটাও ছিল অ্যাট দ্য টপ, আর যে সেকেন্ড স্কোর ছিল সেটা ছিল 1025। এবং এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড, আমি মানে যারা দর্শক বলছেন, এটা কিন্তু শুধু বাংলাদেশের বা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ না, পুরো ওয়ার্ল্ডে ডক্টর শরীফ 1255 পেয়েছে, যেটার সেকেন্ড হাইয়েস্ট স্কোর হচ্ছে 1025। সো লাইক অ্যামেজিং। And probably that is in the history of the, I mean, some people say it. I mean, আমার অনেক ফ্রেন্ড আছে যারা ইউকেতে থাকে, ওরা বলেছে they have never heard of a score like this in recent years. আমরা বাংলাদেশের এই জিনিসটা আমি বলতে চাই যে মানে আমরা বাঙালিদের অনেক সময় আমরা ছোটো করে কথা বলি, বা আমাদের মধ্যে রিভার্স রেসিজম খুব কমন। তুমি দেখবা যে আমরা যখন বাইরের দেশে যাই, হঠাৎ করে আমরা যখন মানে ওখানে গেলে আমরা মনে করি যে আমরা বোধহয় জাতে উঠে গেছি, এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের মধ্যে কাজ করে। বা দেশেও দেখবা যে হয়তো কোনো একজন হোয়াইট স্কিন কালার কেউ এসেছেন, তার সাথে ছবি তোলার জন্য আমরা কিন্তু খুবই আমি বলবো যে খুব একটা এক্সাইটমেন্ট দেখাই। এটা আমাদের খুব ভিতরের একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে কিন্তু আসে। আমরা যেহেতু একদম আর্য আমল থেকে শাসিত, তারপর আর্যদের পর তোমার ব্রিটিশরা 200 বছর শাসন করলো, পাকিস্তান করলো, আমরা এখনও হয়তো এখন স্বাধীন হয়েছি, দেখা যায় ভবিষ্যতে কী হয়। সো আমাদের দাদাদের জিনের মধ্যে কিন্তু জিনিসটা আছে যে আমারটা বোধহয় কেউ নিয়ে গেল, এবং আমার চেয়ে বোধহয় অন্যরা বেশি ভালো, তাই না? ওই জিনিসটা আমাদের মধ্যে আছে। এজন্য আমরা বাংলাদেশে দেখবা যে কেউ যদি খুব ভালো কোনো একটা কাজ করে, সেটা ব্যবসায় হোক বা রেজাল্টে হোক, সবার আগে যে জিনিসটা মানুষ চিন্তা করে যে কোনো ঘাপলা আছে, কিছু একটা হয়েছে। বাট বাংলাদেশে কিন্তু অনেক এক্সিলেন্ট মানুষ আছে, এবং এই এক্সিলেন্ট মানুষদেরকে আমরা যথেষ্ট সম্মান দিতে পারি নাই। এটা আমাদের একটা ব্যর্থতা যে এটা আমরা পারি নাই। সো মানে তুমি তোমার প্রশ্নটা শেষ করো। তুমি যে এমআরসিপি নিয়ে কথা বলছো, এমআরসিপি এই যে তোমাকে আমি এই প্রশ্নটা করি যে এমআরসিপিতে তুমি যে বলছো যে 1255 পেয়েছো, তুমি জানতা তো 454 হলে তুমি পাশ করে যাবা 999 মাঝে। সো এটা কি এরকম যে জাস্ট পরীক্ষা দিতে গিয়ে তোমার ভালো হয়ে গিয়েছে, নাকি তুমি আগে থেকে একটা প্ল্যান করেছিলে যে না আমি বেস্ট করার চেষ্টা করবো, এক্সিলেন্ট মানে হওয়ার চেষ্টা করবো? তোমার মাইন্ডসেটটা কি ছিল? সো আমার মাইন্ডসেটটা খুবই সিম্পল। I want to be the best version of myself. I want to be a good doctor. যেহেতু আমি গুড ডক্টর হতে চাই, তাহলে একটা পেশেন্টের ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট করার যে ইম্পর্টেন্ট স্কিলগুলো আছে সেটা যত ভালোভাবে অ্যাচিভ করা যায়, দ্যাট ওয়াজ মাই গোল। কারণ আমি পার্ট 2-তে যেসব জিনিস পড়ছি, প্রত্যেকটা জিনিস হলো এভরিডে ক্লিনিক্যাল লাইফের সাথে রিলেটেড। সো আই ট্রাই টু মাস্টার দোজ কনসেপ্ট, যাতে করে আমি আমার যে ক্লিনিক্যাল লাইফ আছে সেখানে খুব ইজিলি এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারি। And obviously, I can become a good doctor, I can become a safe doctor. That was the most important goal. Second goal ছিল যে obviously পাস করতে হবে. But if I set a target of just passing, I may fail. So I tried to get a good score, or I set a target higher so that even if I don't get high score, I will still be passing. So এই মাইন্ডসেটটা আমার অনেকেরই আছে, they just want to pass. জাস্ট পাসিং যদি এই টার্গেট থাকে, অফেন টাইমস কিন্তু ফেল করবে। অ্যান্ড পার্ট 2-তে কিন্তু ফেইল রেট ইজ হাই, আই মিন অ্যাটলিস্ট ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ফার আই রিমেম্বার। মানে আমার সাথে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যেও কিন্তু কেউ ফেল করেছে। তোমার কি এমনিতে মনে হয় যে বাংলাদেশের একজন ডক্টর তিনি কত বছর বয়সে আসলে সে স্ট্যাবলিশ হতে পারে? ধরো সে বাংলাদেশে ক্যারিয়ার করছে, তুমি বাংলাদেশে ক্যারিয়ার করছো, হতে পারে তুমি ভবিষ্যতে বিদেশ যাবা, এটা কোনো সমস্যা না, কিন্তু আপাতত তুমি বাংলাদেশে ক্যারিয়ার করছো। বাংলাদেশের ডাক্তারদের মধ্যে একটা কমন কথা হলো যে 35 বা 40-এর আগে আসলে সেটেল হওয়া যায় না। এই কথাটাই আসলে সত্যি, বা এই কথাটা আমরা যদি একটা ডাক্তারকে বলি যে না তুমি 30-র আগে মোটামুটি স্ট্যাবলিশড হওয়ার চেষ্টা করবা, ফুল স্ট্যাবলিশ দরকার না, অ্যাটলিস্ট তার ফ্যামিলি এবং তার বাচ্চাদেরকে দেখার মতো যে ইকোনমিক মানে আর্নিংটা সেটা তার সম্ভব কিনা 30-র, এবং তার জন্য কোন মাইন্ডসেটটা থাকা দরকার এবং কোন সময় তার ফোকাস থাকা দরকার? এটা আসলে খুবই রিলেটিভ টু ইচ পারসনস, মানে তার গোলটা কি আসলে।
যদি তার গোল হয় যে অনেকগুলো ডিগ্রি করতে হবে তাহলে অবভিয়াসলি অনেক টাইম লাগবে। বাট যদি তার গোল হয় যে আমি খুব আর্লি এজ থেকে আর্নিং শুরু করবো, আমার খুব বেশি ডিগ্রির দরকার নাই, দেন আমার মনে হয় খুব আর্লি এস্টাবলিশ হতে পারবে। যে কেউ যদি বিসিএস নিয়ে খুব বেশি ফোকাস না হয়, ফর এক্সাম্পল আমরা যারা পাশ করি, পাসিং ইয়ার ইউজুয়ালি 25 ইয়ার্স আমরা MBBS পাশ করি, হয়তো ইন্টার্নশিপ করতে করতে 26 ইয়ার্স, অ্যান্ড দেন ইউ হ্যাভ এ লট অফ টাইম। মেবি 30 ইয়ার্সের মধ্যে আপনি চাইলেই যে কোনো একটা ডিগ্রি আপনি করে ফেলতে পারবেন। যদি FCPS হয়, ইউ ক্যান ইজিলি কমপ্লিট FCPS উইদিন 30 ইয়ার্স। MD হলে হয়তো বা 1-2 বছর একটু বেশি লাগবে, কারণ MDতে আমরা অ্যাডমিশন টেস্টে পরে দিই। বাট আপনি যদি কোনো একটা ডিপ্লোমা করেন আর্লি, যদি আপনি ফর এক্সাম্পল বাংলাদেশি ডিগ্রি না নিয়ে ইউ ক্যান ডু অ্যান MRCP, অ্যান্ড আফটার ডুইং অ্যান MRCP ইউ ক্যান এস্টাবলিশ ইউর সেলফ ইন প্রাইভেট প্র্যাকটিস অ্যান্ড অলসো মানে কোনো একটা কর্পোরেট জব আপনি খুব ইজিলি 1 লাখ প্লাস স্যালারিতে ঢুকবেন দেশের বাইরেও যাওয়া yes, যায়, হ্যাঁ। and you can also go outside, so you can establish. বাট যদি কমন পাথ আমরা নেই যে এইটা BCS করতে হবে, তারপরে এই FCPS করতে হবে, সাথে MDO করতে হবে, সাথে বাইরেরও একটা ডিগ্রি লাগবে, I mean if we do all those things together obviously 35 will cross. আমার কাছে মনে হয় যেটা হয়, আমরা মেডিকেলেও বা মেডিকেল পাশ করার পরেও আমরা নিজের কি ভালো লাগে এটা অনেক সময় চিন্তা করি না। আমরা একসাথে সব করতে যাই, BCS করতে হবে, FCPS, MD। আমার দেখো FCPS MDর মধ্যে কিন্তু একটা যুদ্ধ আছে। যারা FCPS করে ওরা মনে করে MD ভালো, যারা MD করে ওরা মনে করে FCPS ভালো। MRCPকে তো অনেক সময় অনেকগুলো বছর রেকগনাইজই করা হতো না, তাই না? এই জিনিসগুলো, আমি বলবো যে সংকীর্ণতাগুলো কিন্তু বাংলাদেশে আচ্ছা, আমাদের এগুলো থেকে বের হয়ে আসা উচিত। তুমি যেটা বলছিলে যে 25-এ যদি আমি ডাক্তারি পাশ করে বের হই, MRCPতে কেউ যদি খুব সিরিয়াস থাকে, আমার তো মানে 2 বা 3 বছরে সে শেষ করে ফেলতে পারবে। 3 বছরে শেষ Maximum, yes. সো দেখো 28-এ কিন্তু একটা ডাক্তার সেটেল হতে পারে, এবং তারপর 1 লাখ প্লাস বেতনে সে একটা কর্পোরেট হসপিটালে কাজ করলো, সে বিদেশ যেতে পারে, সে সেখানে আরও MRCP করে ফার্দার ট্রেনিং নিতে পারে। অথচ আমরা এই জিনিসটাকে প্রলং করে করে 35-40 কত দূরে নিয়ে। এই জন্য আমার কাছে মনে হয় যে ক্যারিয়ারের শুরুতে আমাদের ডাক্তারের ক্যারিয়ারটা একটা মজা হচ্ছে যে সারা জীবনে তো পড়াশোনা করা যায়। তুমি একটা শুরুতে MRCP বা MRCS করলে বা MRCOG করলে 28-এর মধ্যে তুমি সেটেলড হয়ে গেলে, তোমার বেসিক ইনকাম হয়ে গেলো, তোমার ফ্যামিলি বাচ্চারা খুশি, ভালো জায়গায় পড়ছে, তারপর তুমি ইনকাম করছো এবং তুমি আরও ট্রেনিং নিলে। অ্যাট দ্য এজ অফ 40 তোমার মনে হলো তুমি আবার একটা FCPS করবা বা MD করবা, তুমি করো, অসুবিধা নেই। তো তুমি 50-তেও করতে পারো, কিন্তু ইনিশিয়াল স্টেজে আমার কাছে মনে হয় একটা ডিগ্রি করে ইনকামে চলে যাওয়াটা ভালো। এবং এদিক থেকে আমি মনে করি MRCP MRCS ডিগ্রিগুলো ভালো, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড ডিগ্রি। সো তুমি দেশে থাকতে পারো, দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে, তারপর ইন্টারন্যাশনাল অনেক জায়গায় তোমাকে হয়তো ডাকবে, মানে বিভিন্ন রিসার্চের পারপাস বা ট্রেনিং পারপাসে। সো আমার কাছে মনে হয় যে যারাই ডাক্তারি পড়ছে BCS দিতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমার কাছে মনে হয় যে BCSই ফোকাস থাকো, তাই না? BCSই ফোকাস থাকো, ওখানেই কাজ করো। বাট ডাক্তারদের সবার ফ্রাস্ট্রেটেড হওয়ার মতো কোনো অবস্থা আমার কাছে মনে হয় না আছে। পুরাটাই হচ্ছে কি ভুল একটা মানে প্ল্যানিং তাদের ক্যারিয়ারটাকে নষ্ট করে। আরেকটা এখানে আমার মনে হয় সবচেয়ে বিগেস্ট রিজন ফর ফ্রাস্ট্রেশন কামস ফ্রম দ্য ফ্যামিলি। কারণ মানে যারা এখন ডক্টর হচ্ছে, ফর এক্সাম্পল আমি একটা এরিয়া ঢাকার বাইরে থেকে আসছি, তো ঢাকা মেডিকেলে বেশিরভাগ স্টুডেন্টই ঢাকার বাইরে। সেম বেশিরভাগ মেডিকেল কলেজের স্টুডেন্টদের রুটস যেখানে, সেখানে একটা আইডিওলজি হলো যে আফটার ইউ বিকাম অ্যান MBBS ডক্টর ইউ উইল বি এ মানি মেশিন। I mean passing MBBS is establishment for many. তখন ইউ বিকাম এ ক্যাশ কাউ। কিন্তু সেই স্টেজটাতে আমরা তো ক্যাশ কাউ হতে পারি না, বরং সেই স্টেজে যদি কেউ ক্যাশ কাউ হতে যায় তখন আর তার ফার্দার ডেভেলপমেন্ট হবে না। রাইট। মানে ফ্যামিলিকেও বুঝতে হবে, এখানে ফ্যামিলি সাপোর্টটা আমার কাছে মনে হয় যে ফ্রাস্ট্রেশনের সবচেয়ে বিগেস্ট রিজন। মানে ফ্যামিলি সাপোর্ট বলতে দ্য ডিমান্ডস দ্যাট দে পুট অন জুনিয়র ডক্টরস, তাদের মানে এই লেভেলটা যে এখানে যে আসলে মানে স্টাডিটা শেষ হয় নাই, rather is more important for them to be more focused. আর MBBS তো আমরা পড়ছি মানে মেনি সাবজেক্ট যেটা আসলে বাস্তবে খুব বেশি ইউজ নাই, কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে তো প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা পেশেন্ট আমার রিয়েল লাইফের সাথে রিলেটেড, আমার কাজের সাথে রিলেটেড। সো এখানে আরও বেশি ফোকাস থাকা উচিত, কিন্তু ফোকাস থাকতে পারে না সবাই। রাইট। এবং আমি এখানে অনেক আমি বাচ্চাদেরকেই বলবো, যদি বাচ্চা উচিত না ডাক্তার হয়ে গেছে, ওনাদের যেটা আমি বলি যে তোমার বাবা মা যদি তোমাকে কিছু বছর প্রোভাইড করে, হ্যাঁ তুমি পড়ো, অসুবিধা কি? অনেক সময় কিন্তু লার্নিং একসাথে হয় না, সবাই এত মেধাবীও না, তাই না? কারণ মেধা তো একটা গড গিফটেড জিনিস। তোমাকে আল্লাহ যে মেধা দিচ্ছে, মানে
কোনো প্রাইড সেন্সে বলছেন, এই মেধা তো সবার থাকবে না, এটা খুবই স্বাভাবিক ভাইয়া। সো কারোর জন্য হয়তো MRCP 3 বছরের জায়গায় হয়তো 4 বছর বা 5 বছর লাগবে, দ্যাটস ফাইন। এখন একটা MRCP করতে হয়তো কিছু খরচ লাগতে পারে, সেই খরচটা যদি বাবা দেয়, আমরা একটা বিয়েতে দেখো 20, 25, 30 লাখ টাকা খরচ করি, হ্যাঁ। আমরা যদি বাবা মাকে বলে যে তুমি আমার বিয়েটা সহজ করে দাও, তাই না, সহজ করে তো তুমি আমাকে MRCPর জন্য তুমি 5 লাখ টাকা ধার দাও, প্রয়োজনে বাবা মার কাছ থেকে আমি ধারই নিলাম, তাই না। যদি বাবা মা ধার দেবে না, 5 লাখ টাকা তো বাবা মা দিতেই পারে একটা সন্তানকে। সো 5 লাখ টাকায় মোটামুটি একটা MRCPর খরচ হয়তো আরেকটু বেশিও লাগতে পারে, 2-1 বার ফেল করলে হয়ে যাবে। তারপর তো যে ইনকাম তিনি করবেন সেটা দিয়ে বাবা মাকে সে ধারও ফেরত দিতে পারবে, অথবা সে ভালো চলতে পারবে। বাবা মা তো টাকা আয় করে, দিন শেষে আসলে বাংলাদেশের বাবা মাদের এই জিনিসটা তো কিন্তু খুব ভালো, তারা কনজারভেটিভ হলেও তারা কিন্তু তাদের জীবনের সমস্ত, আমি বলবো যে সম্পত্তি বা অর্জন তার সন্তানের পিছিয়ে খরচ করে, যেটা দেশের বাইরের মানুষ কিন্তু ওভাবে করে না। সো দেশের মানে কোনো বাবা মা যদি জানে যে 5-10 লাখ টাকা খরচ করলে আমার সন্তানটা স্ট্যাবলিশড হয়ে যাবে এবং ডাক্তারি ফিল্ডে, যেটা এত রেসপেক্টফুল একটা ফিল্ড, সে খুব নিশ্চিন্তে করবে। এতে করে লজ্জার কিছু নাই যে তুমি মা বাবার সান্নিধ্যে আছো বা মা বাবার আন্ডারে আছো। বাবা মার আন্ডারে তো আমরা সারা জীবনই ছিলাম, হ্যাঁ। আমরা কি আমাদের শৈশবকে হারাতে পারবো? আমাদের কৈশোর আমাদেরকে হাঁটতে শিখেছে আব্বা আম্মা, আমাদেরকে কথা বলতে শিখাইছে আব্বা আম্মা। সো আব্বা আম্মা যদি আমাকে আরও জাস্ট 3টা বছর দেখে, এখানে তো লজ্জার কিছু নাই। সো তোমার কি কোনো মেন্টার ছিল শরীফ তোমার পুরো প্রসেসে, যে তুমি এত ভালো করছো মেডিকেল লাইফে? কারণ সবাই তো একটা নর্মাল ট্র্যাকে যায়, সেখান থেকে তুমি মাশাআল্লাহ যেভাবে ভালো করছো, তোমার কি কোনো মেন্টর ছিল কিনা মেডিকেল লাইফে? আমার আন্ডার গ্রাজুয়েট লাইফে ফিউ মেন্টর ছিল, কিন্তু ফোকাসড মেন্টর আমি বলবো যে আমার পোস্ট গ্রাজুয়েট লাইফে এসে পেয়েছি। আমি এখন যে স্যারের আন্ডারে আছি, উনি হলেন একজন কার্ডিওলজিস্ট, উনি অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আব্দুল মোমেন। মানে হি ইজ দ্য বেস্ট মেন্টর অফ মাই লাইফ। কারণ ওনাকে দেখে আমি একটু ইন্সপায়ার্ড হয়েছি। হি ইজ এ মাল্টি ডাইমেনশনাল পার্সন, বাট মোর ইম্পর্টেন্টলি হি টেকস ইউ অ্যাজ হিজ ওন, মানে হি বিকামস এ গার্ডিয়ান। এটা কিন্তু খুব কম মেন্টরদের মধ্যে আছে, যে তার যে স্টুডেন্ট আছে তাকে ওন করা, তাকে প্রোটেক্ট করা, সাপোর্ট দেওয়া, তার কন্ডিশনটা বোঝা, সে আসলে কি কোথায় আছে, তার জন্য কি করলে ভালো হবে, সেটা নিয়ে অ্যাক্টিভলি থিঙ্কিং করা, যে আমার এই স্টুডেন্টটা আছে, এই স্টুডেন্টের এখানে উইকনেস আছে, তাহলে ওর এটা করা উচিত, লেট মি টেল হিম দ্যাট। বাট কয়জন মেন্টর আছে যে তার স্টুডেন্ট সম্পর্কে সে হলো এই চিন্তাগুলো করে, অ্যাক্টিভলি থিঙ্কিং করে যে তোমার এখন এটা করা উচিত, তোমার এখন এটা করা উচিত না। বাট আই থিঙ্ক হি সাপোর্টেড মি ইন মেনি ওয়েজ। সবগুলো হয়তো আমি এখানে বলবো না, বাট মানে আই হ্যাভ ফুল কনফিডেন্স ইন হিম। মানে আমার কাছে মনে হয় যে স্যার যদি আমাকে কোনো কিছু করতে বলে, আই উইল ডু ইট ইন হোয়াট এভার ওয়ে আই ক্যান। মেন্টরশিপ খুবই আসলে ইম্পর্টেন্ট। আমরা যখন আমার খেয়াল আছে, আমি যখন মানে মেডিকেল পড়তে চেয়েছি, আমার বংশে কোনো ডাক্তার ছিল না, তো ইট ওয়াজ লাইক আ ফ্যান্সি ডিসিশন যে আমার বাবা ইঞ্জিনিয়ার, সো ওয়াই নট আমি ডাক্তার হব, হ্যাঁ। এবং আমার ধারণা ছিল আমি MBBS, আমার তখন ইচ্ছা ছিল সার্জন হওয়ার, হ্যাঁ। তো আমার তখন জ্ঞান ছিল যে MBBS পাশ করলে বোধহয় আমি সার্জন হয়ে যাব। সো এই জ্ঞান নিয়ে আমার মতো একটা ছেলে, আমি তো ভালো স্কুল কলেজে পড়ছি, আমার রেজাল্টটা ভালো ছিল, বাট আমার মেডিকেল নলেজ ছিল, মানে ক্যারিয়ার নলেজ ছিল যখন আমি ডিএমসিতে ফার্স্ট ইয়ারে পড়ি এতটুকুই, যে আমি MBBS পাশ করলেই বোধহয় সার্জন হয়ে যেতে পারি। সো দেখো, আমাকে যদি কেউ এভাবে বলতো যে সার্জন হতে একটা FCPS বা MS বা এরকম কিছু করা লাগে, হয়তো আমার জন্য মানে অনেক সহজ হতো। মানে এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম। আমি সাইকিয়াট্রি এই সাবজেক্ট এক্সিস্ট করে সেটাই তো ওভাবে আসলে বুঝতাম না যে সাইকিয়াট্রিস্ট কি, সাইকোলজিস্ট কি। এটা আমি জেনেছি মানে ইন্টার্নশিপে আসার পর। হয়তো আমি যদি সেটা ফার্স্ট সেকেন্ড ইয়ারে জানতাম, আমি আগে থেকেই কিছুটা ওই রিলেটেড পড়াশোনা করতাম। সো মেন্টরশিপ খুব ইম্পর্টেন্ট, এবং মেন্টররা অনেক সময় খুব নেগেটিভিটি দেয়, তাই না? সো ভালো মেন্টর পাওয়া কিন্তু খুব জরুরি। আই মিন দে আর দ্য রেয়ারেস্ট থিং, ভেরি রেয়ার ইন বাংলাদেশ। কারণ আমি যদি ইন্ডিয়ান মানুষ এবং বাংলাদেশের মানুষ কম্পেয়ার করি ভাই, আমি অনেক ইন্ডিয়ান মানুষ চিনি, তো তারা তাদের জুনিয়রদের যেভাবে গাইড করে, হ্যাঁ, এটা আনবিলিভেবল। বাংলাদেশে কিন্তু ধরো ইন্ডিয়ান একজন সার্জন, সে অ্যাটলিস্ট তার আন্ডারে 5টা বা 10টা সার্জন রেখে যাবে, যারা তার মানে ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি কিছু না, দে উইল ক্যারি দ্য লিগেসি। এবং তারা কখনো চিন্তা করে না যে মানে আমারটা আরেকজন নিয়ে নিবে অথবা আমার রুগী আরেকজন পেয়ে যাবে। সো বাংলাদেশে কিন্তু এই জিনিসটা খুব প্রমিনেন্ট, কারণ ডাক্তারি এমন একটা জিনিস, তুমি যতই পড়াশোনা করো না কেন, কিছু জিনিস তো খুব পার্সোনাল, তাই না? সার্জারির যে হাত, সেটা তো করতে 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 আসে, বা মেডিসিনের যে পড়াশোনা মানে বিদ্যাটা, এটা তো সবসময়
বই পড়ে হয় না, তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আসে। সেটা যদি তুমি অ্যাটলিস্ট 50 জন বা 100 জনকে দিয়ে যেতে পারো, তোমার তো কোনোভাবেই তোমার মানে সম্মান কমে না, বরং তোমার সম্মান বাড়ে, তোমার পেশেন্টও আমার ধারণা বাড়ে। কিন্তু কেন জানি একটা ইনসিকিউরিটি থেকে আমাদের দেশে এটা করা হয় না। আমি খুব খুশি যে তুমি অ্যাসোসিয়েট প্রফেসর আব্দুল মোমেন স্যারকে পেয়েছো, উনি তোমাকে এতটা গাইড করেছে, এবং আমি মনে করি মোমেন স্যারদের মতো যদি আরও সব স্যাররা যদি এভাবে গাইড করতো তাহলে হয়তো আমাদের আরও ভালো হতো। অবশ্যই এরকম আরও অনেক স্যার আছেন, আমি বলছি না যে নেই, আরও অনেকেই আছেন, কিন্তু সংখ্যাটা বোধহয় আরও অনেক বাড়া দরকার, তাই না? এবং এই মেন্টরশিপটা কোন এইজ থেকে, মানে কোন মানে মেডিকেলের কোন পার্সপেক্টিভ থেকে বা কোন সময় থেকে মেন্টরশিপটা দরকার বলে তুমি মনে করো? আমি মনে করি মেইনলি পোস্ট গ্রাজুয়েট লাইফে, কারণ যেহেতু আন্ডার গ্রাজুয়েট লাইফে আমাদের সিলেবাসটা খুব বেশি ভ্যারিড, আমরা ফোকাস না যে আমরা এক্স্যাক্টলি কোন প্রফেশন বা কোন সাবস্পেশালিটিতে যাব। সো আমার মনে হয় যে মেন্টর দেখে আসলে অনেকেই সাবস্পেশালিটি চুজ করে, যে আমি এই স্যারের কাছ থেকে আমি এই জিনিসটা শিখব। সো পোস্ট গ্রাজুয়েট লাইফে আপনি যে ডিসিপ্লিনে যাচ্ছেন সেই ডিসিপ্লিনে ভালো মেন্টর আছে কিনা সেটা আপনাকে অবশ্যই মানে খুব ভালো করে খেয়াল করতে হবে, অ্যাটলিস্ট খুঁজে দেখতে হবে, খুঁজে দেখা খুব জরুরি। আমার মনে আছে আমি যখন সাইকিয়াট্রি পড়েছি, আমার ওখানে একজন রেজিস্ট্রার ছিল, আমি নাম বলবো না এমনিতেই, ওনার কাছে আমি অনেক কিছু শিখেছি। হ্যাঁ, ওনার রেজিস্টার থাকার কথা ছিল না, ওনার মানে প্রমোশনাল ইস্যুস থাকে, তুমি জানো যে কিছু বাংলাদেশে সমস্যা হয়, তো ওনার লেভেল হওয়া উচিত ছিল অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলেই, কিন্তু রেজিস্টার ছিল, ওনার কোনো রুম ছিল না, কিন্তু আমি ওনাকে দেখে বুঝতাম যে ওনার ডায়াগনোসিস খুব ভালো। তো প্রথম 2 বছর আমি যেই কেসই আমি পারতাম না, আমি সব কিছু ওনাকে নিয়ে দিতাম এবং উনি আমাকে সুন্দর বুঝিয়ে দিত, এবং আমি দেখেছি যে এটা আমি ছাড়া কেউ করতো না, কারণ সবাই প্রফেসরের কাছে যেত বা ইয়ে কাছে যেত। এখন অনেক সময় কিন্তু থাকে যে একজন রেজিস্টারের বা একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ডায়াগনোসিস প্রফেসরের চেয়েতেও ভালো হয়, তাই না? সো ওইটা খুঁজে বের করাটা কিন্তু খুব জরুরি, যে তোমার আশেপাশে যারা আছে তার মধ্যে কার কোন জিনিসটা ভালো। মানে মাল্টিপল মেন্টরও থাকতে পারে, হ্যাঁ অবশ্যই, একজন হয়তো ডায়াগনোসিস ভালো, একজন হয়তো প্রেজেন্টেশন ভালো, একজন হয়তো রিসার্চে ভালো। যেমন আমি এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, যে অনেক মেন্টর আছে যে আপনাকে হয়তো বা ডিরেক্টলি আপনার যে সাবজেক্ট ম্যাটার সেটা হয়তো বা আপনাকে শিখাবে না বা শেখানোর অপরচুনিটি পাবে না, বাট দে ক্যান গিভ ইউ ইন্সপিরেশন। ফর এক্সাম্পল আমার আরেকজন মেন্টর আছেন, আমার যে গাইড প্রফেসর সালাউদ্দিন উলব্বি স্যার। আই মিন উনি আমাকে বলেছেন যে তুমি মোমেনের সাথে আছো, তুমি মোমেনের সাথে থাকো, তুমি শিখো। আমি তো স্যার উনি রিটায়ারমেন্টে চলে গেছেন অলরেডি, আমি তো রিটায়ারমেন্টে চলে যাবো, তাই তুমি ওর কাছ থেকে শিখো, আমার কাছে আমি তো বেশি দিন থাকছি না, ওর কাছ থেকে শিখো। অ্যান্ড প্রত্যেকটা পরীক্ষার পরে যখন আমার রেজাল্ট হয়, স্যার আগে থেকেই জিজ্ঞেস করতেন যে কী অবস্থায়, প্রিপারেশন কেমন হচ্ছে, আর রেজাল্টের পরে স্যার নিজেই ডাকতেন মানে রুমে, এবং মানে খুব পজিটিভলি প্রেস করতেন সবসময়, মানে বলতেন যে না তুমি ভালো করবা, ডোন্ট লুজ হোপ, ইউ ক্যারি অন, মানে দোজ সর্ট অফ থিংস, মানে দোজ সর্ট অফ সাপোর্ট, এটা কিন্তু রেয়ার আমার কাছে মনে হয়। এবং উলুবি স্যারও কিন্তু আমাকে এই সাপোর্টটা দিয়েছেন। আমার তখন মনে হয় যে না, আই ওয়াজ ভেরি লাকি টু হ্যাভ দ্যাট। তোমার কার্ডিওলজি কেন যাওয়া বলো তো ভাই? কার্ডিওলজি তো একটা অসাধারণ সাবজেক্ট, বাট পার্টিকুলারলি কার্ডিওলজি কেন চুজ করলে? সো এইটার স্টোরিটা হলো শুরু হয় আমার ফার্স্ট ইয়ার থেকে। মানে ফার্স্ট ইয়ার যখন ফিজিওলজি পড়ি, তখন আমার কাছে সবচেয়ে ডিফিকাল্ট মনে হতো কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। আমরা একটা কার্ডিয়াক সাইকেল আঁকতাম। আই মিন ইট ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, কারণ অনেকগুলো পার্ট আছে। তো আমি হলো মানে এক ছুটিতে বাসায় গিয়ে অনেকবার, প্রায় 10 বারের মতো আমি কার্ডিয়াক সাইকেলটা আঁকলাম, বারবার পড়ার চেষ্টা করলাম। অ্যান্ড আফটার সার্টেন টাইম আমি এটা মোটামুটি ডিকোড করার চেষ্টা করে মোটামুটি সফল হলাম যে না, এইভাবে কার্ডিয়াক সাইকেল হয়, থিংস গো লাইক দিস। সো কার্ডিওলজি তখন থেকে একটা মানে মনের ভিতরে ছিল, তখন আমি ইন্টেনশন ছিল না যে আমি কার্ডিওলজিস্ট হব, বাট ভিতরে একটা ভালো লাগা কাজ করতো। যখন পোস্ট গ্রাজুয়েশন লাইফে আসলাম, তখন আমার কাছে মনে হলো যে দিস ইজ দ্য সাবজেক্ট দ্যাট উইল গিভ মি দ্য মোস্ট সেন্সরি অর থিঙ্কিং অ্যাবিলিটি অর থিঙ্কিং স্কোপ অর ওয়ার্কিং স্কোপ। কারণ হল কার্ডিওলজি এত বেশি মাল্টি ডাইমেনশনাল। আই মিন ফ্রম ডায়াগনোসিস, যে আমাদের যে ইনভেস্টিগেশনগুলো আছে, ইসিজি ইস এ কমপ্লেক্স ইনভেস্টিগেশন, ইকোকার্ডিওগ্রাম কমপ্লেক্স ইনভেস্টিগেশন, এবং যে ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো আছে সেখানেও দেখা যাচ্ছে যে অনেক ধরনের ইনোভেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড কমপ্লেক্স ট্রিটমেন্ট প্রসিডিউর আছে। সো দেয়ার আর সো মেনি ডাইমেনশনস। সো মানে এই কমপ্লেক্সিটিগুলো আমার কাছে ভালো লাগতো, যে না আমি এখানে অনেক কিছু করার সুযোগ পাবো, আই ক্যান ইউজ মাই ব্রেন, আই ক্যান ইউজ মাই হ্যান্ড, সো ইট উইল অলওয়েজ কিপ মি মোটিভেটেড। না, গ্রেট। কার্ডিওলজির সাথে কিন্তু সাইকিয়াট্রির অনেক মানে ক্লোজ রিলেশনশিপ। আমাদের প্রচুর প্যানিক ডিসঅর্ডার রোগী কিন্তু তোমাদের কাছে যায়। তোমার কাছে কি মনে হয় যে একজন প্রত্যেকটা ডাক্তারের কি মানে বেসিক লেভেল অফ সাইকোলজি শেখা উচিত?
অবশ্যই শেখা এই উচিত। জিনিসটা কিন্তু আমাদের মেডিকেল অতটা, আমি সাইকিয়াট্রি বলছি না, আমি বলছি না যে স্কিজোফ্রেনিয়া বা বাইপোলার শিখতে হবে, বাট বেসিক হিউম্যান সাইকোলজি, যেমন একজন ডায়াবেটোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্ট তিনি যদি এটা বুঝেন যে তার কোন রোগীটা এক্সট্রোভার্ট, কোন রোগীটা ইন্ট্রোভার্ট, তার কিন্তু খুব সুবিধা হবে। কারণ ইন্ট্রোভার্টরা মানে ন্যাচারালি নিয়ম বেশি মানে, হ্যাঁ, এক্সট্রোভার্টদের নিয়ম মানতে কষ্ট হয়। সো দেখা গেছে যে একজন মানে রোগী নিয়ম মানছে না বা ব্যায়াম করছে না, তার বুঝতে অনেক সময় হয়তো সহজ হবে। আমি জাস্ট মানে কথার কথা বলছি, বাট এই জায়গাটা আমার কাছে মনে হয় যে একেবারেই আমাদের মেডিকেল সাইড নেগলেক্ট করে, যে হিউম্যান সাইকোলজিটা বোঝা, হ্যাঁ, সাইকোলজি সোশ্যোলজি এই জায়গাটা বোঝা। কিন্তু এমআরসিপিতে কিন্তু সাইকোলজি নিয়ে কোয়েশ্চেন আসে। ফর এক্সাম্পল, সেখানে হয়তো সাইকোলজি টার্মটা ইউজ করে না ওরা, দে ইউজ মোর অফ বিহেভিয়ারাল সায়েন্স। বা সাইকিয়াট্রির ভিতরেই ওরা বিহেভিয়ার, আমাদের যে অ্যাডাপটিভ মেকানিজমগুলো আছে, বা পার্সোনালিটি ট্রেট, পার্সোনালিটি ডিসঅর্ডার, কোন পার্সোনালিটি কেমন হবে, সেগুলো কিন্তু ডায়াগনোসিস করতে হয়, এবং সেই অনুযায়ী কিন্তু ম্যানেজমেন্ট কী হবে। অ্যান্ড সাইকিয়াট্রি তো অবশ্যই, মানে এমআরসিপি পার্ট 1 পার্ট 2 দুইটাতেই কিন্তু সাইকিয়াট্রি বেশ ইনডেপথ আসে, কারণ ওদের দেশে তো দেখা যাচ্ছে সাইকিয়াট্রিক প্রবলেম আরও বেশি। তোমার তো একটা ইউটিউব চ্যানেল আছে ভাই, তাই না? তুমি সেখানে খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করো। সো তোমার ইউটিউব চ্যানেল খোলার পিছিয়ে ইন্সপিরেশনটা কি, বা তুমি এটাকে মানে কোথায় নিতে চাও? আমার ইন্সপিরেশন ছিল মেইনলি, আমি যখন ফাইনাল মানে দিয়ে ইন্টার্নশিপ করছি, তখন সার্জারিতে অনেকের উইকনেস ছিল। আমি আবার সার্জারি ভালো পড়তাম, মানে সার্জারির আমার নোট ছিল, আমি সার্জারিতে অনার্স পেয়েছিলাম। সো সবাই আমাকে, জুনিয়ররা বলতো যে ভাই আমাকে সার্জিক্যাল এক্সামিনেশনগুলো দেখান। তো এভাবেই হলো যে এক ছোটো ভাই বললো যে ভাইয়া তাহলে এক্সামিনেশনগুলো যেহেতু দেখাচ্ছেন, সবাই তো আসতে পারছে না, আমার কাছে ক্যামেরা আছে, তাহলে আপনি জাস্ট দেখান আমাকে, আর আমি একটা ভিডিও করছি। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও। এটা প্রবাবলি আপনিও দেখেছেন এটা ওই আমাদের সার্জারি ওয়ার্ডে ছিল। তো তখন করার পরে ওরা একটা ভিডিও মানে আপলোড করলো, এবং আমাকে একটা চ্যানেল খুলে দিল ওরা, আমাদের 67 ব্যাচের ছোটো ভাইরা। তারপরে ভাবলাম যে না, যেহেতু একটা ভিডিও মোটামুটি ভালোই লোকজন বলছে, তাহলে আরও এরকম কিছু ভিডিও করি। তারপর থেকে এরকম আরও কিছু ভিডিও করা। আমার মেন গোলটা হলো যে মানে রিচটা বেশি হয় ইউটিউব যদি আমরা করি, সো উই ক্যান রিচ এনিওয়ান ফ্রম এনিওয়্যার। ইউটিউবে একটা জিনিস খেয়াল রাখবা, ইউটিউব বা যে কোনো জায়গায় যে কোয়ালিটি কন্টেন্ট দিয়ে তোমার সবসময় রিচ দিয়ে তুমি জিনিসটা বুঝবে না। আমি বলতে পারতেছি, তোমার যদি কোয়ালিটি 100 জন মানুষও তোমাকে ফলো করে, ইটস মাচ বেটার দেন হচ্ছে গিয়ে 10,000 ননসেন্স ফলোয়ার থাকা। আমি বলতে পারতেছি, সো তোমার যে ক্যালিবার, তোমার যে ভিডিও কোয়ালিটি, তোমাকে খুব সফিস্টিকেটেড মানুষ ফলো করবে বা রিয়েল মানুষ ফলো করবে। সো তুমি মানে আমি বলবো যে এই জিনিসটা আমরা অনেক সময় ভুল করি। আমি বলতে পারতেছি, সো তুমি কন্টেন্ট করতে থাকো, কখনো মানে নাম্বারস নিয়ে তুমি চিন্তা করো না। হ্যাঁ, ইউটিউবের কিছু বেসিক জিনিস আছে, এগুলো আমি বলবো যে, যেমন আমি তোমাকে এখানেই বলি যে সবসময় ব্যাকগ্রাউন্ড এক রাখবা, ব্যাকগ্রাউন্ড এক, এবং তোমার শার্ট কালার চেষ্টা করবা এক রাখতে। তারপর তুমি যে থাম্বনেইলটা দিবা, থাম্বনেইলের কিছু পার্টিকুলার কালার আছে, যেমন সাদা বা হলুদ, হ্যাঁ, এই জিনিসটা দেখা গেছে যে বেশি রিচ হয়। এবং তুমি থাম্বনেইলগুলো খুব বড় করে দিবা, মানে এমন করে দিবা যাতে করে মোবাইলটা যদি তোমার 1 মিটার দূরে থাকে, তখন তুমি এর জন্য স্পষ্ট যেন পড়তে পারো, ইয়েতে না, ল্যাপটপ বা পিসিতে না, হ্যাঁ, মোবাইলে। সো এটা যদি তুমি কনস্ট্যান্টলি করো, তুমি দেখবা যে আস্তে আস্তে ইউটিউবের যে মানে অ্যালগোরিদম, ওটা পিক করে তোমাকে মানে যে সকল জায়গায় পৌঁছানোর কথা সেগুলো পৌঁছে দিবে। আরেকটা হচ্ছে আমি তোমাকে যেটা বলবো যে তুমি ইন্টারন্যাশনাল কন্টেন্ট তৈরি করো আস্তে আস্তে, কারণ ইউ ক্যান বিকাম ইন্টারন্যাশনাল। তুমি শুধু বাংলাদেশে থেকো না, তোমার মানে একটা মানে ইংলিশে তুমি কন্টেন্ট তৈরি করো, এবং তুমি যে কন্টেন্টটা করছো শুধু ইউটিউবে রেখো না, ইনস্টাগ্রামে দাও, তুমি লিঙ্কডিনে দাও। লিঙ্কডিন কিন্তু এখন অনেকটাই মানে ফেসবুকের মতো করতেছে, ওরা কিন্তু ভিডিও অপশন শুরু করছে। সো লিঙ্কডিনে তুমি খুব দ্রুত গ্রো করতে পারবে। লিঙ্কডিনের ক্রাউডও খুব ম্যাচিউর। সোশ্যাল মিডিয়া একটা মজার জিনিস হচ্ছে, লিঙ্কডিনের ক্রাউড আলাদা, ইউটিউবের ক্রাউড আলাদা, ফেসবুকের ক্রাউড আলাদা, ইনস্টাগ্রামের ক্রাউড আলাদা, এবং টিকটকের ক্রাউড আলাদা। তোমার কাছে মনে হয় যে মানে তোমার 5 ধরনের ক্রাউড। তুমি কষ্ট একটা করবা, কিন্তু তুমি 5টা জায়গায় একসাথে তুমি দিয়ে দাও, বুঝছো? এবং এটার আমি শিওর, আমি টিকটকে কয়েকজন মানে সাইকোলজিস্টকে ফলো করি, দে আর প্রফেসর্স অফ সাইকোলজি, অ্যান্ড শুনলে মনে হয় যে মানে প্রফেসররা টিকটক করতেছে কেন, বাট দে আর লাইক ম্যাগনিফিসিয়েন্ট পিপল। হ্যাঁ, অসম্ভব সুন্দর ভিডিও করে, অ্যান্ড অনেক রিচ, অনেক মানুষ দেখে এবং বেনিফিটেড হয়। তো তুমি কিন্তু ওই জায়গাটায় যেতে পারবে। এই জায়গাটাতে আমি খুব খুশি ভাই যে তোমার মতো একটা একাডেমিক ছেলে এই জিনিসটা করতেছে, কারণ আমরা কিন্তু ওই যে যারা খুব ভারী একাডেমিক, তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অনেক সময় বুঝি না, বা এটাকে খুব ছোট করে দেখি, হেও করে দেখি, যে ও টিকটক করতেছে, ও ইউটিউব করতেছে, ওর কোনো কাজ নাই, বা একটা নেগেটিভিটি। বাট এখানে তুমি এমন একটা দেখো, তুমি ঢাকা মেডিকেলের একটা ছেলে, তাই না, K66, তোমাকে
কত মানুষই বা চিনে, বাট তুমি যদি সোশ্যাল মিডিয়াতে যাও পুরা দেশের সবাই তোমাকে চিনবে। একটা ধরো নোয়াখালী মেডিকেল বা ফরিদপুর মেডিকেলের যে সেকেন্ড ইয়ারের ছেলে, সে তোমার লেকচার দেখে বেনিফিটেড হচ্ছে, এতে করে তারও কিন্তু উপকার হচ্ছে এবং তোমারও ভালো লাগছে যে তোমার জ্ঞানটা তুমি স্প্রেড করে দিচ্ছ। যেটা আমি ওই যে ইন্ডিয়ান প্রফেসরদের কথা বলছিলাম, যে তারা সবসময় চিন্তা করে যে আমার নলেজটা আমি দিয়ে যাব। সো তোমার ইউটিউব খোলার পিছে উদ্দেশ্য থাকবে যে এটা তো বছরের পর বছর থেকে যাবে, তুমি তোমার মৃত্যুর পরও দেখবা যে আজ থেকে 80 বছর পর কোনো না কোনো মানে ডিএমসির সেকেন্ড ইয়ারের ছেলে তোমার ভিডিও দেখতেছে। সো মানে ইটস অ্যামেজিং, এই জিনিসটা আমি মনে করি করা উচিত। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি যে আমার যেগুলো অনেকগুলো ইংলিশ ভিডিও আছে, ইংলিশ ভিডিও কিন্তু আমার মানে ওভারঅল রিচ কিন্তু ইন্ডিয়াতে বেশি। দেখা যাচ্ছে ইন্ডিয়ানরা আমার ভিডিও বেশি দেখছে। আবার কিছু ভিডিও আছে ধরেন ইউএসএ মিলি কন্টেন্ট, আমি ইউএসএ মিলি দিয়েছিলাম, ইউএসএ মিলির অনেকগুলো কন্টেন্ট আছে। সো ইউএসএ থেকে অনেক মানে ইউএসএ থেকে প্রচুর ভিউ আসে ওই ভিডিওগুলোর, তার মানে মানে ফরেনাররাও দেখছে। অ্যাবসলিউটলি। এবং তোমার ভিডিও ভালো হবে কি, প্রথমে বাংলাদেশিরা দেখবে, বাংলাদেশি যারা আমেরিকান বাংলাদেশি বা কলকাতার মানুষরা হয়তো দেখবে, বাট তারা ইংলিশ কন্টেন্ট তো তারা তো ফরওয়ার্ড করবে তাদের বন্ধু বান্ধবীদেরকে। সো জিনিসটা একটা সময় অনেক অনেক দূর যাবে। তোমার জাস্ট ধৈর্য ধরে যেটা করতে হবে, 5 বছর না 2 বছর টানা কন্টেন্ট দিয়ে যেতে হবে, জাস্ট উইকলি একটা ভিডিও। হয়তো তুমি এখন করো না, বা তুমি যদি ব্যস্ত থাকো বা তোমার যদি আরও পড়াশোনা থাকে শেষ করে, বাট জাস্ট 2 বছর প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও যাবে এবং হচ্ছে গিয়ে সকল প্ল্যাটফর্মে দিবা। আর ওই ভিডিও থেকে হয়তো কিছু টুকটাক রিলস বা শর্টস সপ্তাহে 1-2টা, বা ওটা না দিলে হবে, বাট একটা কম্প্রিহেন্সিভ কন্টেন্ট এভরি উইক একটা গেলেই হবে ফর টানা 2 বছর। দেখবা তোমার জিনিসটা উঠে গেছে। তুমি সেম কন্টেন্ট বাংলাও রাখতে পারো, ইংলিশ রাখতে পারো, হ্যাঁ, একটা বাংলা চ্যানেল, একটা ইংলিশ চ্যানেল, সেটা হতে পারে, কোনো সমস্যা নেই। বাট এটা আমি মনে করি করাটা খুব জরুরি, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা ডিফারেন্ট প্রশ্ন করি ভাই তোমাকে, সেটা হলো ধরো তুমি তো ভাই মাশাআল্লাহ অনেক ট্যালেন্টেড ছেলে, এখন তুমি একটা জিনিস যেভাবে দ্রুত বুঝতে পারো বা আয়ত্ত করতে পারো, সবাই তো আসলে ভাই পারবে না। এখন তো মেডিকেল কলেজ অনেক অনেক আছে, আমি কাউকে ছোট করতে বলছি না, বাট সবাই তো অত মেধাবী না। আবার মেধার সংজ্ঞা কী ভাই? আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি, যে দ্রুত লিখতে পারে আর যে দ্রুত মুখস্থ করতে পারে সেই ক্লাসে ফার্স্ট হইতো, তাই না? বাট মেধা তো আরও অনেক স্কেলে থাকতে পারে, যে কেউ ক্রিয়েটিভ, এটা তো আমাদের পড়াশোনায় আসতো না, বা কেউ খুব ভালো থিঙ্ক করতে পারে, আইডিয়া দিতে পারে, ইনোভেটিভ, এগুলো আমাদের পড়াশোনায় আসতো না। কেউ জাস্ট সিম্পলি অনেক ধৈর্যশীল, হ্যাঁ, এটাও কিন্তু আমাদের পড়াশোনায় অতটা আসতো না। সো আমি যেটা বলছি, সবাই তোমার মতো হতে পারবে না মেডিকেল সেক্টরে পড়াশোনার চাপটা আসলে কম না, অনেক বেশি। তোমার কি মনে হয় যে এই পড়াশোনার চাপ নিতে গিয়ে তো আসলে অনেক অসুস্থ হয়ে যায়, আমি দেখি। সো how can we balance, or how can we suggest a medical student to become excellent and also to like maintain his family, his friends and everything? ধরো এত পড়াশোনা করা কি উচিত যে আমি আমার বন্ধু বান্ধবের একটা পার্টিতে যাব না, আমার খালাতো বোনের বিয়েতে যাব না, অথবা উইকেন্ডসে একটু রেস্ট নেব না, বা আমার হয়তো ফুটবল ক্রিকেট পছন্দ, আমি খেলবো না, হ্যাঁ? মানে এটার ব্যালেন্স লাইনটা কোথায়? অবশ্যই এক্সিলেন্স জরুরি শরীফ, কিন্তু কথা হচ্ছে কি ভাইয়া, এটাও তো ঠিক যে যারা অ্যাভারেজ রেজাল্টস করছে তারাও হয়তো অনেক ভালো ডাক্তার হতে পেরেছে, তাই না? সেটাও কিন্তু সত্য। সো তুমি যখন একটা মেডিকেল স্টুডেন্টকে সাজেস্ট করো, তুমি কিভাবে করো? কারণ সবাই ডক্টর শরীফ হতে পারবে না, তাই না? সবাই ডক্টর শরীফের হয়তো দরকারও নাই। আবার এটাও ঠিক ডক্টর শরীফ একটা ইন্সপিরেশন হওয়াও দরকার, কারণ দের আর পিপল, যেটা আমি বললাম, সবার স্কাই অতটা উঁচুতে না, আমাদের স্কাই উঁচুতে থাকা উচিত। হোয়াই নট বাংলাদেশ থেকে আরও 10টা ডক্টর শরীফ তৈরি হলো যারা MRCP-তে ফার্স্ট হলো বা MRCS-এ ফার্স্ট হলো, তাই না? সো এটার ব্যালেন্সটা আমরা কোথায় ড্র করতে পারি? সো এইখানে আমি যেটা মনে করি, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো নিজের ক্যাপাসিটি বা নিজের পছন্দ অনুযায়ী সব কিছু সেট করা, যে আপনার কোন জায়গায় উইকনেস আছে। আপনি আসলে মানে ফার্স্ট ডিসাইড করতে হবে হোয়াই উড ইউ লাইক টু বি এ ডক্টর। মানে এই সেলফ থটগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যে আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কেন ডক্টর হতে যাচ্ছেন, আপনি কী ধরনের ডক্টর হতে চান। ফার্স্ট ইউ হ্যাভ টু গেট অল দ্য পসিবল ইন্সপিরেশন। নাহলে পরে যেহেতু মেডিকেল সায়েন্স অনেক ডন্টিং, সিলেবাস অনেক বড়, লং টাইম, লং আওয়ার্স দিতে হচ্ছে। এত লং আওয়ার্স কিন্তু আপনি নিজেকে পুশ করতে পারবেন না। সো রাদার দেন পুশিং, ইউ হ্যাভ টু কিপ সাম থট ইন ফ্রন্ট অফ ইউ হুইচ পুলস ইউ, হুইচ অ্যাট্রাক্টস ইউ। সো ওইভাবে মানে নিজের থটটাকে এভাবে মানে ফার্স্ট সেট করতে হবে, মানে থট প্যাটার্নটা ঠিক করতে হবে। নেক্সট হলো ব্যালেন্স। মানে কোনো কিছু এক্সেসিভলি করা যাবে না।
ইউ হ্যাভ টু অলওয়েজ কিপ এ ব্যালেন্স। যেমন আমি ফর এক্সাম্পল যখন পড়াশোনা করি, আমি জাস্ট আমার ইয়েটা বলি তাহলে হয়তো বা মানে রিলেট করতে সুবিধা হবে। আই নেভার স্লিপ লেস দেন 6 to 7 hours. On average, I sleep 6 to 7. Even MRCP Part 2 যে পরীক্ষা দিলাম, I would sleep at like 12 p.m. or 1 a.m. 12 a.m. or 1 a.m. সকালে হয়তো বা 7টার দিকে উঠতাম। এরকম না যে আমি 3 ঘন্টা বা 4 ঘন্টা ঘুমাই, বাকি সবসময় পড়ি। নো, নট লাইক দ্যাট। আমি যখন পড়েছি তখন আমি চেষ্টা করতাম মোটামুটি পোমোডোরো টেকনিকটা ফলো করার জন্য, যে আই স্টাডি ফর 25 minutes, আই টেক এ 5 minutes ব্রেক, অ্যান্ড এভরি 25 যদি এরকম 3টা সাইকেল হয় দেন আমি জাস্ট 15 minutes বা 20 minutes। পোমোডোরো তোমার কাজ করতে ভালো না? পোমোডোরো ওয়াজ ভেরি ইফেক্টিভ, কারণ লং টাইম কনসেন্ট্রেশন রাখা তো সবার জন্য ডিফিকাল্ট। সো আমার পোমোডোরো যদি খুব ফলো করে, দে ক্যান কিপ কনসেন্ট্রেশন ফর লং টাইম। আরেকটা জিনিস হলো ফ্লো। পড়াশোনা একটা ফ্লোয়ের ব্যাপার, যে আপনি ধরেন হঠাৎ করে আপনি টপিক নতুন করে পড়ছেন, আপনি হয়তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের বেশি পড়তে পারবেন না, বিকজ দেয়ার আর সো মেনি মুভিং পার্টস, আপনি সব কিছু একবারে ক্যাপচার করতে পারবেন না, অনেক ডিফিকাল্ট মনে হবে। Many things in medical science are difficult, but for the first few days or maybe for the first few weeks, যদি মানে কমপ্লেক্স টপিক হয়, সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ইউ হ্যাভ টু কিপ গ্রাইন্ডিং। যে আপনি প্রথম সময়টা, এই প্রথম যে ক্রুশাল পিরিয়ডটা আছে, সেখানে যদি ডিসহার্টেনেড হয়ে যান, দিস টপিক উইল অলওয়েজ বি ডিফিকাল্ট ফর ইউ। কিন্তু ইনিশিয়াল যে একটা পিরিয়ড আছে, একটা ল্যাগ পিরিয়ড, সেটা আপনি যদি কষ্ট করে মোটামুটি একটু পরিশ্রম করে ওই পিরিয়ডটা ক্রস করতে পারেন, then you will get the taste of the study, then you will move into the flow. মানে এখানে আমি অ্যারিস্টটলের একটা কথা সবসময় মুখস্থ করি, যে শিক্ষার শেকড় হলো তেতো কিন্তু এর ফলটা মিষ্টি। মানে ইনিশিয়াল পিরিয়ড, হোয়াট এভার সাবজেক্ট ইউ আর স্টাডিং, মোস্ট লাইকলি ইট উইল নট বি দ্যাট ইন্টারেস্টিং। বাট যখন আপনি একটা লেভেল ক্রস করবেন, যখন আপনি মাল্টিপল টপিককে ইন্টিগ্রেট করার সুযোগ পাবেন, তখন দেখবেন মজা লাগছে। আমি সবসময় এটা করি যে I study, and after some time I try to integrate this concept with the previous concept or multiple concept. মানে মেডিকেল সায়েন্সে এই ইন্টিগ্রেশনটা বা এই কন্টিনিউয়েশন অফ স্টাডিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে যা পড়েছি আমি সেখানে ফেলে রেখে আসলাম। নো, ইউ হ্যাভ টু জাস্ট কিপ রিমেম্বারিং দোজ। ভিজুয়ালাইজেশন খুব ইম্পর্টেন্ট, তাই না? অবশ্যই। নলেজ ইজ অল অ্যাবাউট ভিজুয়ালাইজেশন। আমি যেটা রাইটিং। আমি কিন্তু সবসময় লিখি যে আমি MRCP Part 2 পরীক্ষা দিলাম, আমি সবসময় হয় খাতায় লিখি, অথবা আমি যখন যেটা পড়ছি, ইফ দিস ইজ সামথিং নিউ, আই উড অলওয়েজ রাইট ইট ডাউন। এটা খুবই 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 জরুরি, স্পেশালি ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। আমি যেটা মনে করি, ধরো আমি একটা জিনিস পড়লাম, বাট আমি ধরো একটা MI এর পেশেন্ট, আমি MI পড়ছি, কিন্তু আমি যদি একটা MI পেশেন্টকে ভিজুয়ালাইজ করতে না পারি, যে আমার MI হলে বা আরেকজনের MI হলে কেমন লাগতো, কোন জায়গাটা ব্যথা করতো, সে কি করতো, এই ভিজুয়ালাইজেশন করতে পারলেই এটা আমি বলবো যে আমার নলেজটা পরিপূর্ণ হয়েছে। আমি যদি শুধু মুখস্থ করি, খাতায় লিখে মার্কস পাই, এটা আসলে আমার নলেজটা পরিপূর্ণ হয়। অল্প করে যদি শিখেন তাহলে আপনার এই শেখাটা চলে যাবে। বাট আপনি যদি অনেকগুলো কনসেপ্টকে লিঙ্ক করেন, তাহলে আপনি যদি এটা ভুলেও যান, you can retrieve that concept because you have other concept which will help you to retrieve that. এবং আমি তো টিউটরিংও করি অ্যাকচুয়ালি, এবং আমি টিউটরিংয়ের সময় ওটা চেষ্টা করি যে আমি যখন একটা কথা বলবো, আমি ওভারলোড করি না স্টুডেন্টদেরকে, রাদার আই গিভ এ কনসেপ্ট অ্যান্ড আই ট্রাই টু ইন্টিগ্রেট আদার কনসেপ্ট, রিলেভেন্ট কনসেপ্ট যেগুলো আছে। কারণ অনেক সময় আমাদের যে বইগুলো আছে সেগুলো কিন্তু মোর অফ ওয়ান ওয়ে, ওখানে কিন্তু একসাথে অনেকগুলো কনসেপ্ট দেওয়া নাই, ওখানে একটা টপিক নিয়ে বলা আছে, ওখানেই শেষ। এইটা আপনাকে করতে হবে। এক্ষেত্রে হলো গ্রুপ স্টাডিটা খুব হেল্প করে। সো আমি বলবো যে ফার্স্ট ইয়ার থেকেই সবাই যদি অল্প করে হলো গ্রুপ স্টাডি করে, মানে একটা কোর গ্রুপ অফ পিপল যদি 1জন বা 2জন আপনি পার্টনার পেয়ে যান, এটা খুবই হেল্প করে। মেডিকেল অনেকেই আছে যে একা একা পড়ে, ওদের কিন্তু কষ্ট বেশি হয়, ওদের কষ্ট, কারণ এত একটা কন্টিনিউয়াস প্রসেসে পড়তে হয়। যদি একটা পার্টনার থাকে, কিছু দিন তো পড়তে ইচ্ছা করে না বা ভালো লাগে না, শরীর খারাপ থাকে, ওই সময় যদি আরেকজন একটু পড়াটা পড়ে দেয়, আমি জাস্ট শুনে যদি পড়তে পারি, তাহলে তো আমার জন্য এখানে আরেকটা মানে মজার জিনিস আমি বলবো। সো মানে আমি যখন ঢাকা মেডিকেলে চান্স পাই, তখন চান্স পাওয়ার পরে ভর্তি হওয়ার পরে কিন্তু কিছুদিন সময় থাকে, মানে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত। তখন আমার কাছে মনে হয়েছিল, যেহেতু আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, মোস্ট অফ দ্য মেডিকেল স্টুডেন্টস বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি যাব ওখানে সব বই হলো ইংলিশে। আমাকে এক ভাই বলেছিল যে ইংলিশে সব বই। তখন আমার মনে হলো যে না, আই হ্যাভ টু গেট সামথিং, গেট সাম স্কিল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর আমরা তো ইন্টারমিডিয়েট পর্যন্ত যেভাবে ইংলিশটা পড়ি,
হয়তোবা সেই স্কিলটা দিয়ে আমি আমার মেডিকেলের ইংলিশ বইগুলোকে প্রপারলি আমি শিখতে পারবো না, বা সেখানে ইংলিশে পরীক্ষা দিতে হবে, ইংলিশে কথা বলতে হবে। সো আই উড হ্যাভ সাম ডেফিসিয়েন্সি। সো আমার তখন প্ল্যান হলো যে না, আমি ঢাকায় আসবো, ঢাকায় এসে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করব। কারণ আমি যেখানে ম্যামিসিংয়ে ছিলাম, তো সেখানে অবভিয়াসলি এত অপরচুনিটিস ছিল না। অ্যান্ড দেন আই ডিসকাসড, আমি এটা আমার সাথে যারা কয়েকজন ছিলেন, সিনিয়র ছিলেন, মামা ছিলেন, কথা বললাম। তারা আবার একজন ডক্টরকে ফোন দিল ঢাকার। উনি বললো যে না না, মেডিকেলে অনেক কষ্ট হবে, 1 মাস ছুটি পেয়েছে, ওই সময়টা সে হলো একটু ঘোরাঘুরি করুক, তারপরে যখন ক্লাস শুরু হবে তারপরে এগুলো করা যাবে। দেন আই ফলোড। কিন্তু যখন ঢাকা মেডিকেলে আসলাম, তখন না মনে হয়েছে আই মেড এ মিস্টেক। এবং আমি মনে করি মানে এটা বিগেস্ট চ্যালেঞ্জ ফর মেনি স্টুডেন্ট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। স্পেশালি যেহেতু আমাদের ভাইবাটা অনেক ইম্পর্টেন্ট, যেমন আমাদের আইটেমগুলো ভাইবা, আমাদের কার্ড, টার্ম, প্রফ, ইংলিশে বলাটা বেশিরভাগ স্যারেরাই পছন্দ করেন, বরং বাংলায় বললে অনেক সময় ফেল করায় দেয় বা মার্কস কম দেয়। সো ইংলিশ স্কিলটা কিন্তু আমি মনে করি যে মেডিকেলে ঢোকার আগে থেকেই শার্পেন করা উচিত। যারা ইংলিশ মিডিয়ামে আছে এই জন্যই দেখবেন যে ওরা কিন্তু বাই ডিফল্ট ভালো করে, বা যারা ফরেনার ছিল ওরা ফার্স্ট প্রফে খুব ভালো করে। সো মানে হেডস আপটা খুবই ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু অলওয়েজ স্টে হেড অফ ইউর। আমি যেটা করি সবসময়, আমি যখন কোনো স্কুল কলেজে স্পিচ দিতে যাই, আমি সবসময় বাচ্চাদের যেটা বলি যে তোমরা ইংলিশটা ভালো করে বলা শিখো এবং লেখা শিখো। যারা ক্লাস 10-এ বা ক্লাস 11-এ পড়ছে, এটা তাদেরকে ক্যারিয়ারে অনেক এগিয়ে দিবে। আমাদের মেডিকেল সেক্টর আমরা দেখি যে মানে ভাইভার সময় কেউ যদি ইংলিশ ভালো পারে, সে অনেকের চেয়ে অনেক বেশি এগিয়ে যায়। দেখা গেছে কোনো একটা জিনিস পারছে না, বাট সে এমন ইংলিশ বলতেছে যে টিচাররাও না বুঝেই হয়তো দেখা গেছে পাস মার্ক দিয়ে দিল। এটা আমি অনেক দেখছি আমাদের সময়, যে কারণে আমাদের সাথে যারা ফরেনার ছিল তারা বেশি মার্কস পেত। আমরা অনেক সময় দেখতাম যে তারা হয়তো পারে না বলছি না, বাট তাদের ইংলিশের কারণে তারা বেশি মার্কস পাচ্ছে। এবং এটা ইন্টারভিউর ক্ষেত্রে সব জায়গায়, একটা চাকরির জায়গায় যে ছেলে বা মেয়েটা ইংলিশ ভালো পারে তাকে সবাই কিন্তু এগিয়ে দেয়। তো ইংলিশ শেখাটাকে আমি মানে বাংলাদেশের পার্সপেক্টিভে অসম্ভব মানে আমি জরুরি মনে করি। এখান থেকে আমি তোমার কাছে নেক্সট যে প্রশ্নটা করতে চাই যে ভাইয়া, যে ডাক্তাররা অনেক সময় মনে করে যে বাংলাদেশে এই সময় একটা ট্রেন্ডের মতো যে বাংলাদেশে ডাক্তারদের তেমন কিছু করার নাই, হ্যাঁ, এখানে এত ঝামেলা, এত পলিটিক্যাল কিছু। আর তোমার কি আসলেই মনে হয় যে বাংলাদেশে ডাক্তারদের ফিউচারটা খুব ভালো না? এখন যদি কেউ কমন যে পাথ আছে যে আই হ্যাভ টু বিকাম এ প্রফেসর অফ সাম মেডিকেল কলেজ অর সাম ইনস্টিটিউট, অবভিয়াসলি এই পাথটা খুবই আনপ্রেডিক্টেবল। সো আমি মনে করি যে ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন পাথ। আপনার নিজের গোলটা কি? আপনার যদি নিজের একটা সেট গোল থাকে যে আমি এটা করতে চাই, দেন ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট অ্যান্ড ইউ ক্যান অ্যাচিভ ইট। ডিফিকাল্ট হবে, বাট ইউ ক্যান অ্যাচিভ ইট। কিন্তু টিপিক্যাল যে গোল আছে, আপনি যদি টিপিক্যাল গোলেই ফলো করতে চান যে আমি বিসিএস দিব, বিসিএস দিয়ে তারপরে একটা মেডিকেল কলেজে প্রফেসর হবো, তারপর রিটায়ার করবো, দ্যাট উইল বি এ পাথ ফর ফেলিয়ার ফর মোস্ট। মানে টিপিক্যাল পাথ থেকে বেরোতে হবে, দেন ইউ ক্যান ডু সামথিং। টিপিক্যাল পাথ ইজ ভেরি ডিফিকাল্ট। তোমার এমনিতে প্ল্যান কি? তুমি ফিউচারে তুমি কি দেশে থাকতে চাও না বিদেশে যেতে চাও? মানে তোমার এখন তুমি দেশে আছো, বাট বিদেশে যেতে তো কোনো সমস্যা নেই, বাট তোমার ওভারঅল প্ল্যানটা কি? সো আমার মেন আইডিয়াটা হলো যে যদি আমার কোনো অপরচুনিটিস আসে যেখানে আমি নিজের স্কিল ডেভেলপ করতে পারবো, wherever that is, I will go and train myself. বাট আমার আলটিমেট গোলটা হলো টু কাম ব্যাক। কারণ আমার কাছে মনে হয় যে এখানে অনেক আনমেট নিড আছে, মানে এখানে অপরচুনিটিসটা বেশি ইন সাম সেন্স, যে এখানে ধরেন অনেক ডিফিকাল্টিস আছে, কিন্তু এখানে যেহেতু নিড অনেক বেশি, কমপ্লেক্স বা সফিস্টিকেটেড প্রসিডিওর বা সফিস্টিকেটেড থিংস আর নট ওয়েল ডেভেলপড, তো এইটা ডেভেলপ করার সুযোগ আছে। কিন্তু ফর এক্সাম্পল আমি যদি বিদেশে যাই, বিদেশে আমি থাকলাম, দেয়ার আর মেনি আদার পিপল লাইক মি, এবং সেখানে হয়তো বা নিডটা অত অ্যাকিউট না, সেখানে অলরেডি থিংস আর ডেভেলপ, দেয়ার উইল বি টু লিটল ফর মি টু ডু। কিন্তু এইখানে সেই অপরচুনিটিটা বেশি, এবং এটা সব ফিল্ডেই। সো আমার আইডিয়াটা হলো ইফ আই ক্যান গো সামওয়্যার, ইফ আই ক্যান গেইন অ্যান অপরচুনিটি ফর সাম ট্রেনিং, ফর সাম রিসার্চ, অবভিয়াসলি আই উইল গো। আমি তোমাকে এটা বলবো যে তুমি অবশ্যই বাইরের দেশে কিছু এক্সপোজার নিও, কারণ দেশের অনেক ভালো কিছু আছে অবশ্যই, বাট
দেশের বাইরে তোমাকে যে তোমার ট্যালেন্টকে যে রেসপেক্টগুলো দিতে পারবে সেটা অনেক সময় হয়তো আমরা আমাদের দেশে ওভাবে পারবে না। বাট তোমার আইডিয়াটাকে আমি খুবই রেসপেক্ট করি এবং এটা খুবই সত্য যে আমাদের দেশে কিন্তু করার অনেক কিছু আছে। তুমি এই দেশের একটা আইকন হতে পারো। আমি যেটা বলি, তুমি তো ইউটিউব ভিডিওস করছো, তোমার ভিডিও অনেক অনেক ছেলেমেয়েরা দেখে, ইনশাল্লাহ আরও অনেকে দেখবে। সো ইউ ক্যান বিকাম দ্য নাম্বার ওয়ান টিচার ইন মেডিকেল সায়েন্স ইন বাংলাদেশ। তারপর কার্ডিওলজির ক্ষেত্রে তুমি কার্ডিওলজির যারা ফিউচারে পড়বে তাদের সবার জন্য একটা আইডল হতে পারো এবং তাদের সবাইকে তুমি তোমার নলেজটা দিতে পারো, তাদের সবাইকে তুমি তোমার ফিলসফি দিতে পারো যে দেখো আমরা সবাই আরও 30 জন বা 40 জন ডাক্তার রেখে যাই। তুমি সেটা অন্য ডিসিপ্লিনও বলতে পারো, তুমি তোমার স্টুডেন্টসদেরকে কথা বলতে পারো, তোমার স্টুডেন্টদের মধ্যে তো সার্জন থাকবে, এন্ডোক্রাইনোলজিস্ট থাকবে। তো দেখো এই জিনিসগুলো, তোমার কথাটা খুবই ঠিক যে বাইরের দেশে এরকম অনেক মানুষ আছে, বাট দেশে কিন্তু এরকম অনেক মানুষ নেই। আমাদের দেশে একজন কাজী দীন মোহাম্মদ স্যার যে রেসপেক্ট পান, একজন তালুকদার স্যার যে রেসপেক্ট পান, একজন MR খান স্যার যে রেসপেক্ট পান, সেটা কিন্তু মানে বাইরের দেশে পাওয়াটা খুবই কঠিন। ওখানে তুমি হয়তো একটা সরকারি প্রসিডিউরে থাকবে, ওখানে আলাদা করে কিন্তু কাজ করার কোনো উপায় নেই। তুমি দেশে যখন একটা পাবলিক ফিগার, তুমি অনেক কিছু নিয়ে কথা বলতে পারবা, দেশের তুমি মানুষকে ইথিক্স শিখাতে পারবা, ভ্যালু শিখাতে পারবা, জাস্ট বিকজ ইউর আ সাকসেসফুল হিউম্যান বিং, জাস্ট বিকজ তুমি অনেক মানুষকে হেল্প করেছো, তোমার কথা মানুষ শুনবে। সিম্পলি তুমি যদি মানুষকে বলো যে আপনারা সত্য কথা বলেন, আপনারা আপনাদের সন্তানকে সময় দেন, এটা কিন্তু একটা হয়তো শুনতে খুব হালকা লাগে, বাট এটা একটা খুব ভারী কথা। কিন্তু এটা হয়তো থাউজেন্ডস অফ ফ্যামিলিজকে বাঁচাবে। এটা তোমার কাছ থেকে আসা একটা বিশাল ব্যাপার যে পুরো বিশ্বের মধ্যে ফার্স্ট হয়েছে, তাই না? এটা একজন কমন মানুষ বলা এক জিনিস, আর ডক্টর শরীফুল হালিম বলা কিন্তু আরেক জিনিস। এবং তোমার দিনের পর দিন তোমার বয়স বাড়বে, চুল পাকবে, তো তখন তোমার কথার ভার আরও বাড়বে। সো আমি মনে করি যে ওই কথাটা যে স্টে লোকালি বাট অ্যাক্ট গ্লোবালি, হ্যাঁ, এই জিনিসটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট। এবং তোমার কি এটা হয়েছে শরীফ যে তুমি যে এত সাকসেসফুল মাশাআল্লাহ বা রেজাল্টের দিক থেকে তুমি কখনো কোনো হেট্রেড বা জেলাসি ফেস করেছো, বা কোনো কাছের মানুষ থেকে? মানে এই জিনিসটা আমি কোনো নেগেটিভিটি আলোচনা করতে চাই না, বাট এটা খুব কমন একটা জিনিস। এটা কি করেছো কিনা, ফেস করেছো কিনা, অথবা ফেস করলে তুমি কীভাবে সেই জিনিসটাকে সামলাও? ইয়েস, আই ফেসড। মানে স্পেশালি যখন পার্ট 1-এর রেজাল্ট হলো, তখন তো ব্যাপারটা অনেক হাইলাইট হলো যে বাংলাদেশে একজন 930 পেয়েছে। তারপর এটা নিয়ে হলো মানে দেশের অনেকেই যে এটা হাই স্কোর না, দেশের মধ্যেই এটা হাই স্কোর না, আরও হাই স্কোর আছে, ও কীভাবে জানলো এটা হাই স্কোর। তারপরে হলো এই 930 পেয়ে কী হবে, 540 পেলেই তো পাস। ও হলো এটা করছে ওর কোচিংয়ের জন্য, যাতে কোচিংয়ের স্টুডেন্ট বেশি ভর্তি হয়, এই জন্য এটাকে খুব হাইলাইট করছে, এটা একটা বিজনেস। সো মানে এই ধরনের অনেক নেগেটিভ কমেন্ট। একজন ইউকে একজন ডক্টর, উনি একটা পোস্ট করলেন যে ও কেন এরকম করছে। মানে জিনিসটা ছিল এরকম যে আমাকে একজন বললো যে তুমি যেহেতু হায়েস্ট মার্ক পেয়েছো, রয়্যাল কলেজ থেকে তোমাকে একটা প্রাইজ দিবে, এরকম কমেন্ট করলো। পরে আমার মনে হলো যে না, এটা আসলে ভ্যালিড কিনা, এই জিনিসটা সত্য কিনা। আমি ওদেরকে মেইল করলাম, আমার বললো না, যে আমরা এরকম মানে যদি MRCP পার্ট 1 বা পার্ট 2 থেকে হায়েস্ট পাই, উই কংগ্রেচুলেট ইউ, বাট উই ডোন্ট প্রোভাইড এনি ফর্মাল প্রাইজ ফর দ্যাট। তো আমি এই জিনিসটা ফেসবুকে লিখলাম যে আসলে এটা রেজাল্ট ভালো হচ্ছে, ফাইন, বাট এটার জন্য আলাদা ওদের কোনো গিফট বা ওই ধরনের কোনো প্রসেস নাই। সো ডোন্ট বাগ মি অ্যাবাউট দ্যাট। মানে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে কবে তোমাকে দিবে, মানুষজন সবাই বাগ করে। তো এটা আমি লিখলাম ফেসবুকে। তো কোনো একজন ইউকে ডক্টর, উনি ইউকেতে ট্রেনিং করছেন, উনি একটা পোস্ট করলেন যে এরকম মার্কস পেয়ে তো মানে জাস্ট কথাটা হলো এরকম যে অনেক বেশি লাফালাফি করতেছি আমি, মানে আমার মার্কসটা নিয়ে। তার আইডিয়াটা ছিল এরকম যে দ্যাট পারসন ইজ ওয়ার্কিং ইন দ্য ইউকে, অ্যান্ড আপনি যেটা বললেন, বাই বিং ইন দ্য ইউকে অ্যান্ড ওয়ার্কিং ইন এন NHS হসপিটাল, দ্যাট পারসন থিংস শি ইজ ইন এ ভেরি গুড পজিশন। আমি দেশে আছি, যেটা বলে বাঙ্গু, আমি স্টিল বাঙ্গু, বাংলাদেশে আছি। উনি বললেন যে আরে ইউকেতে আসলে তোমার স্কোরটা দেখবেও না কেউ, ডাজন্ট ম্যাটার, পাসিং ইজ এনাফ, ফাইন। এখন আসলে তার কি এটা বলার দরকার ছিল? ইজ 540 and 930 সেম? Will he not miss that? মানে someone pass with 540, definitely he will miss more disease than me. আমি তো বাইরের কোনো কিছু পড়ছি না, যে গাইডলাইন আছে সেগুলো পড়ি তো পাস করেছি, বা সেগুলো করি ভালো করেছি। নিশ্চয়ই একটা ইনকারেক্ট ডায়াগনোসিস আমি করি নাই, কারেক্ট ডায়াগনোস করেছি। Maybe the person who got 540, he had making more mistakes. I did less mistake. So probably I'm a safer doctor. So that has some value. আমি বলছি না যে সবাইকেই 930 পাইতে হবে। 930 was not my goal. Or MRC Part 2, the 1255
was not my goal. I did not know যে আমি এত পাবো. My goal was to become the best version of myself. যে আমি যে ডক্টর হচ্ছি, আমার যে স্কিলসগুলো আছে সেগুলো আমি চেষ্টা করবো বাই হার্ট অ্যান্ড সোল টু অ্যাচিভ দিস স্কিল, টু অ্যাচিভ দিস নলেজ. আমার সেটা প্রসেস ছিল, অ্যান্ড দিস ইজ দ্য রেজাল্ট অফ মাই প্রসেস. দ্যাট মিনস মাই প্রসেস ওয়াজ গুড. দ্যাট মিনস আই ওয়ার্ক সো মেনি আওয়ার্স ফর দ্যাট. মানে আমি অনেক বছর ধরে হয়তো বা যে স্কিলগুলো অ্যাচিভ করছি সেটারই একটা রিফ্লেকশন, বা আন্ডার গ্রাজুয়েট থেকে পড়াশোনা করছি সেটারও একটা রিফ্লেকশন. এরকম না যে আপনি আন্ডার গ্রাজুয়েটে একদম ভালো ছিলেন না, পোস্ট গ্রাজুয়েটে এসে হঠাৎ করে আপনি খুব ভালো করে ফেলবেন, বিকজ ইটস সো ডিফিকাল্ট. সো দিস ইজ লাইক এ সার্টিফিকেশন অফ মাই হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন. বাট এটাকে আসলে হেয় করা, তখন আমি মনে মনে হাসি যে ওকে ফাইন, দ্যাট পারসন অলসো পাস্ট MRCP, and when that person passed also posted his or her result in Facebook. I also did the same. আমি তো আমার রেজাল্টে বুশ করছি না, আমি তো সব জায়গায় মানে করতেছি না যে আমাকে এই করেন সে করেন. মানুষজন বলছে কংগ্রেচুলেশনস, মানুষজন শেয়ার দিচ্ছে, হোয়াটস মাই মিস্টেক, তাই না? সো তখন আমি মনে হলো যে না, আই ডোন্ট কেয়ার. একটু ডিসহার্টেনেড হলাম. আই মিন, হাউ ক্যান ইউ মেক সামওয়ান লাইক ফিল ব্যাড ইভেন ইফ দে ডিড গুড? আমি তো কারো হার্ম করছি না. তুমি যেটা সবসময় করো সেটা হচ্ছে চামড়া খুব শক্ত রেখো ভাই, কারণ সেটা আছে এটা খুব শক্ত, কারণ সাকসেসকে সবাই আসলে নিতে পারে না, এটা খুবই স্বাভাবিক. তুমি আরও যত সাকসেসফুল হবে তুমি জিনিসটা আরও অনেক বেশি দেখবা যে সবাই তোমার খুব কাছের মানুষরাই দেখবা তোমার প্রতি একটু ইয়ে হয়ে যেতে পারে. বাট ইটস নর্মাল, ইটস পার্ট অফ লাইফ, এবং এটা জেনেই আমার কাছে মনে হয় আমরা কাজ করি এবং তোমারও কাজ করে যেতে হবে আর কি. আমরা একটু ডিফারেন্ট প্রসঙ্গে যাইনি শরীফ. তুমি যদি ডাক্তার না হতা বা মেডিকেল প্রফেশনে আসার আগে তোমার কি অন্য কোনো ড্রিম ছিল কিনা? তুমি তো প্রচুর ফুটবল খেলতে, আমরা একসাথে ফুটবলও খেলছি তাই না? প্রায় 1-2 বছর ফুটবল খেলছি আমরা. তুমি খুব ভালো রাইট ব্যাক ছিল, আমার খেয়াল আছে, এবং তোমার পাশ দিয়ে যাওয়া যেত না, খুবই ভালো ভালো ট্যাকল করতে তুমি. সো তোমার কি অন্য কোনো ড্রিম ছিল কিনা যে আমি ডাক্তার না হয়ে অন্য কিছু হবে? অ্যাকচুয়ালি ডাক্তারেট আমার নিজের চয়েস ছিল না. আমার একটা, ফার্স্ট অফ অল আসলে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার পর্যন্ত আমাদের জানা ছিল না আমরা কী করব, বা আসলে ওই ব্যাপারে কোনো থিঙ্কিং ছিল না. মেইন গোল ছিল যে সামনের পরীক্ষাটা পাশ করতে হবে. বাট যখন ইন্টারমিডিয়েট পাশ করলাম তখন আমার একটা গোল ছিল যে আমি কোনো একটা ফোর্সে ঢুকবো. যেমন আমার ইচ্ছে ছিল নেভিতে ঢোকার, কারণ আমার মামা নেভিতে ছিলেন. তো আমি তখন নেভির জন্য কিছুদিন করি, কোচিং করি, পরীক্ষাও দেই, কিন্তু পরীক্ষাটা ভালো হয় না আমার. তখন খুব মন খারাপ হয়েছিল, বিকজ আই মিন আমার কাছে জিনিসটা খুব ভালো লাগতো যে কোনো একটা ফোর্সে ঢুকবো, নেভি বা আর্মি, মানে ফোর্সের যে লাইফস্টাইল বা ওভারঅল তাদের যে মানে সোসাইটিতে রেসপেক্ট, সেটা আমার খুব ভালো লাগতো. বা মুভি দেখতাম, মুভির মধ্যে দেখতাম যে অনেক কিছু করতেছে, অনেক অ্যাডভেঞ্চার, অনেক এক্সাইটিং একটা লাইফ. মানে তখন মনে হলো যে অপরচুনিটি মিস করলাম. আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড. আর তারপরে আমার সেকেন্ড ইয়ার ছিল যে বাবা মা বলতো যে ডাক্তারি পড়তে হবে, বিকজ আমার মা হলো ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু উনি হতে পারেন নাই. সো শি ওয়ান্টেড মি টু বি এ ডক্টর. তখন মানে মেডিকেল সায়েন্সে মানে অ্যাডমিশন টেস্ট দেওয়া. এখানেও একটা মজার ব্যাপার আছে যে যেরকম আমি MRCP পার্ট 2-তে যেরকম ভালো করলাম সেটা নিয়ে কিন্তু অনেকেই পোস্ট করেছে. আরেকটা স্টোরি ফেসবুকে পোস্ট করেছে যে হাউ কাম দিস ইজ ট্রু, দিস মে বি ফ্রড. এই পোস্টটা কিন্তু করেছে MRCP বাংলাদেশের যে গ্রুপ আছে, সেখানেও কিন্তু এই পোস্ট করেছে. ওরা বুঝতে পারছে না যে হাউ ইটস পসিবল. কেউ একজন মানে ডিফিকাল্ট মানে খুব কমপ্লেক্স অ্যানালাইসিস করলো যে যদি পার্সেন্টেজ হিসাব করে তাহলে মার্কস হওয়া উচিত 1493, যদি এইভাবে করে তাহলে মার্কস হওয়া উচিত এরকম. দেখো তোমাকে জিজ্ঞেস না করে পোস্ট করে দিয়েছে, তাই না? পোস্ট করেছে এবং সে লিখে দিয়েছে, শরীফুল হালিম ভাই, ক্যান ইউ এক্সপ্লেইন? I mean, do I have to defend myself in Facebook? He can call you, right? Or text you, but সে তো পোস্ট দিতে পারে না. তখন আবার অনেকেই আছে পজিটিভ, তারা বলছে যে ভাই তোমার যদি এতই জানতে ইচ্ছা হয়, why don't you call RCP? RCPর নাম্বার তো অনলাইন অ্যাভেলেবল. Why don't you mail? তাকে একটা মেল পাঠাও যে স্কোর পসিবল কিনা. সেম একটা স্টোরি ঘটেছিল আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিই, তখন হলো যে আমি কেমিস্ট্রিতে খুব ভালো ছিলাম. তো আমি হলো কোচিং করতাম মেডিকেল অ্যাডমিশন টেস্টের. তো কোচিংয়ে একদিন কেমিস্ট্রি পরীক্ষার কোয়েশনটা খুব ডিফিকাল্ট ছিল. ওখানে সবাই মোটামুটি 50-60 করে পেয়েছে, ম্যাক্সিমাম মার্কস ছিল 60, বাট আই গট 93. আমি তখন সাইকেল দিয়ে হলো কোচিংয়ে যেতাম, তো মেসে থাকতাম. তো আমি যখন সাইকেল দিয়ে চলে আসছি মেসে পরীক্ষা দিয়ে, অলরেডি তখন খাতা দেখা শেষ, OMR যেহেতু, তখন আমাকে কোচিংয়ের যে পরিচালক ফোন দিল, এই হালিম তুমি এখানে আসো, তুমি কোয়েশন কোথায় পাইছো বলো তো.
তুমি পাইলা 93, সেকেন্ড হলো 60, ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং উইথ ইউ, ডেফিনেটলি ইউ গট কোয়েশ্চেন. I was so disheartened. I mean, I did well, and now you call me a fraud because I did so well. Same here. I did well, I did so well, now I became a fraud. Probably because they don't know me. Probably because তারা আমার প্রসেসটা সম্পর্কে জানে না বা আমার ডেডিকেশন সম্পর্কে জানে না. আমি সেই জন্য হলো আমি তারা এই তোমাকে questions বললাম গুলো তুমি করে. যখন সাকসেসফুল হবা there will be many dark things that will happen. Yes. এবং পিপল হলো আপনার উইক পয়েন্টসটা খুঁজে বের করবে. Whoever you are, how strong, how successful you are, everyone will have some weak points. তো এখানে আমাদের সবার সাইকোলজিতে একটা প্রবলেম হলো যে মানে সাকসেসফুল যখন বেশি হয়ে যাবে তখন মানুষজন আপনার উইক পয়েন্টগুলোকে বেশি হাইলাইট করার চেষ্টা করবে, বিকজ দ্যাট বাগস দেম. I mean, why are you successful? You were just like them, but you became successful and they are not successful. So maybe out of some self-pride issue, they try to find the weak points and they try to highlight the weak points. Hit the weak points. এটা ঠিক না আসলে. আমি সবসময় মানে মনে করি যে মানুষের পজিটিভ দিকগুলো নিয়ে বলা উচিত. If there is something negative, fine. Everybody has some negatives. But যারা নেগেটিভসগুলোকে হাইলাইট করবে, বাংলাদেশে এটা বেশি হয়, তখনই হলো মানুষজন হলো মানে ইন্সপিরেশনটা মানে পায় না আর. না এই জন্যই তোমাদের মতো ছেলেদেরকে মানে কথা বলতে হবে একসময়, জাস্ট বিকজ অফ ইউর সাকসেস. হয় কি যারা সাকসেসফুল হয় তারা অনেক সময় কিন্তু একটু অ্যারোগেন্ট হয়ে যায়, তাই না? তোমার কথা বলছি না, মানে যারা ধরো টাকা পয়সা সাকসেসফুল, পড়াশোনায় সাকসেসফুল, দেখতে সুন্দর যারা, তারা বা খুব হাই পোস্টে যারা আছেন, সো আলটিমেটলি মানুষ কিন্তু তাদের কথা শুনে বিকজ অফ দেয়ার পাওয়ার. কারণ গুড রেজাল্ট বা সোশ্যাল স্ট্যাটাস কিন্তু একটা পাওয়ার, তাই না? সো পাওয়ারটাকে কাজে লাগিয়ে তুমি যদি সোসাইটিকে ভালো কিছু দাও, সেটা খুব আমি বলবো ভালো একটা কাজ. এজন্য আমি অলওয়েজ মনে করি যে যারা ভালো মনের মানুষ তারা যখন সাকসেসফুল হয় আমি অ্যাটলিস্ট খুব খুশি হই, কারণ আমি জানি তারা সোসাইটিকে অনেক কিছু ব্যাক করতে পারবে এবং দে আর গুড এক্সাম্পলস. কিন্তু আনফর্চুনেটলি যেটা হয় আমরা তাদেরকে প্রমোট ওভাবে করি না. আমরা অনেক ধরনের মানুষকে হয়তো প্রমোট করি, কিন্তু তোমাদের মতো মানুষগুলোকে ওভাবে আসলে প্রমোট করতে পারি না. তোমার শৈশব মানে কেমন কেটেছে ভাইয়া? তোমার ফ্যামিলি সম্বন্ধে বলো, তোমার মানে মা বাবা স্ত্রী সন্তান, মানে কোথায় তুমি বড় হয়েছো? আমার জন্ম হলো নেত্রকোনায়, নেত্রকোনা কেন্দুয়া আমার জন্ম, গ্রামে জন্ম. সো আপ টু ক্লাস 4 আমি একদম পিওর গ্রামে ছিলাম. গ্রামে খুব ইন্টারেস্টিং একটা পিরিয়ড পাস করেছি. গ্রামে যত ধরনের মজা আছে সবগুলা করতাম. তারপরে ক্লাস 4-এর পরে হলো একটু মফস্বলের দিকে আসি. তারপরে এসএসসি পর্যন্ত ওই মফস্বল স্কুল থেকে পাশ করি. ইন্টারমিডিয়েটে ছিলাম হলো ময়মনসিং শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ. ওখানে ওইটা খুব ভালো একটা পিরিয়ড ছিল আমার জন্য. মানে ওখানকার কলেজের টিচাররা খুব ভালো ছিলেন. আই মিন স্টিল আই উড রেট দ্যাট কলেজ অ্যাভাব মাই ঢাকা মেডিকেল কলেজ এক্সপিরিয়েন্স. মানে ওটা আমার একটা খুব ভালো বিল্ডিং পিরিয়ড ছিল. আমার বাবা হলেন একজন টিচার, উনি হলেন একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন, উনি হলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক. আর আমার মা হলেন হেলথ ইন্সপেক্টর. সো মানে হেলথ ইন্সপেক্টর যেহেতু, মার সাথে অনেক সময় আমি ওই যে হেলথ ক্যাম্প যেগুলো হয় ওগুলোতে যেতাম, কিন্তু ওইটাও একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স. সো মানে আমার মেডিকেল সায়েন্সের সাথে একটা অ্যাটাচমেন্ট কিছুটা হলেও ছিল আগে থেকে. আর আমার ওয়াইফ হলেন ডক্টর, উনি এতে আছেন, পিজিতে আছেন, মানে বিএসএমইউতে আছেন এখন রেসিডেন্ট হিসেবে. আমার 2 বাচ্চা. এবং বাচ্চাদের নিয়ে স্টোরিটা হলো যে আমার যখন এই যে 5ই আগস্ট মানে যে গণঅভ্যুত্থান হয়, তার আগে কিন্তু মাঝখানে একটা পিরিয়ড ছিল যখন ট্রান্সপোর্ট সব বন্ধ ছিল. তো আমি হলো যে পরীক্ষার জন্য আমার বাচ্চাকে হলো ঢাকার বাইরে রেখে আসি, বাবা মার কাছে, মানে শ্বশুর শাশুড়ির কাছে রেখে আসি. তারপর যখন 18 জুলাই 16 জুলাই এই ঘটনাগুলো হয়, তখন তো ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যায়, তখন আমি ঢাকা থেকে যেতে পারছিলাম না. যখন হলো ট্রান্সপোর্ট আবার শুরু হলো, তখন আমি ব্রাহ্মণবাড়িয়া গেলাম, বাচ্চাকে নিয়ে আসলাম. বাচ্চাকে নিয়ে এসে সকালবেলায় বাচ্চাকে আমি দেখতাম. আমার কাছে মনে হচ্ছে যে ইফ দে স্টে অ্যাওয়ে ফ্রম মি আই উইল অলওয়েজ বি অ্যাংশিয়াস. সো ওদেরকে নিয়ে আমি কিন্তু পার্ট 2 এর যে প্রিপারেশন আই ডিড উইথ দেম. ওরা বসে থাকতো আমার পাশে বা দুষ্টামি করতো, আমি ট্যাব নিয়ে পড়তাম বা কোনো কিছু লাগলে আমি দিতাম. সো আই স্টাডিড মোস্টলি উইথ দেম. দে ওয়ার মাই পার্টনার্স. ডিস্টার্ব করতো, বাট আমার কাছে মনে হতো যে আমি যদি ওদের থেকে দূরে থাকি তাহলে আমার ফোকাসটা থাকবে না. একজনের বয়স 4 বছর, একজন 2 বছর, একদম ছোট. আর ওরা হলো বাবার জন্য পাগল, একদম পাগল.
মানে বাবা যদি বাসায় থাকে সবসময় বাবার আশপাশে ঘোরাঘুরি করবে। ইভেন আমি যদি ক্লাসও নেই, ক্লাসের সময় আবার রুম যদি লক করে রাখি, রুমের মধ্যে সবসময় লক করবে, দরজা খোলো, সবসময় আবার ঢুকে আমার পাশে বসে যদি ক্লাস নাই ক্লাস শুনবে। না মাশাআল্লাহ, এটা খুব ইম্পর্টেন্ট না? হয় কি অনেক সময় জানো যে তোমাদের মতো ছেলেরা যারা অনেক বেশি মানে বাইরে কাজ করে বা বাইরে সাকসেসফুল, তারা কিন্তু ছেলে মেয়েদের প্রতি মানে না চাইতেও তারা একটু অবহেলা করে ফেলে। এটা খুবই কমন। তুমি দেখবা যে আমাদের যারা অনেক সিনিয়র ডাক্তার, আমি কারো নাম বলছি না, তারা যখন এই যে 12টা 1টা 2টা পর্যন্ত চেম্বার করে, আমি অনেককে দেখি, তো যেহেতু আমি ফ্যামিলি দেখি আর কি, বা মানে মানসিক রোগ দেখি, তাদের বাচ্চারা কিন্তু মানুষ ভালো করে হয় না। কেউ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, কেউ একটা ভুল সম্পর্কে জড়ায় পড়ছে, কারো হতাশা বিষণ্ণতা, বাবা মাকে পাচ্ছে না। এটা এত কমন ডাক্তার সোসাইটিতে, আমি মানে বুঝাই বলতে পারবো না। আমার কাছে মনে হয় এটা একটা বিগেস্ট রিজন হলো কম্পিটিশন। আই মিন মেডিকেল সায়েন্সে যারা ভর্তি হয়, উই আর অলওয়েজ কম্পিটিটিভ। তোমার কি মনে হয় সবার এরকম 12টা 1টা পর্যন্ত চেম্বার নো, করা উচিত? নেভার। আমি এটা নিজে কখনোই পছন্দ করি না। আমার নিজের এই ড্রিমটাও নাই, যে আমার এই ড্রিম নাই যে আমার খুব জমকালো একটা চেম্বার হবে যেখানে আমি রাত 2টা 3টা পর্যন্ত রুগী দেখবো। নো, আই নেভার ওয়ান্ট দ্যাট। আমার কথা হলো যে আমি কেন অন্যের সাথে কম্পিট করব? এইটাই প্রবলেম, যে সবাই হলো অন্যদের সাথে কম্পিট করতে চায়। আমাকে নিজের সাথে কম্পিট করতে হবে। আমি এটা চাই, আমি এটা করতে চাই, আমি এটা করব, দ্যাটস ইট। অনেকেই অনেক কিছু বলবে, অনেক নয়েজ আসবে, আর আমি যদি সবার কথা কানে নেই, কান ভারী করে ফেলি, তখন আমি আর কিছুই করতে পারবো না। এক্স্যাক্টলি। মেডিকেল স্টুডেন্টদের এখান থেকে অনেক কিছু শেখার আছে এই আলোচনাটা থেকে, যে যদিও ডক্টর শরীফ পরীক্ষায় কম্পিট করছে এবং ফার্স্ট হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে, বাট সে কিন্তু মানে প্রফেশনালি কিন্তু সে কম্পিট করছে না। সে কিন্তু বলছে না যে এখন বাংলাদেশে যে সকল কার্ডিওলজিস্ট আছেন তাদের সবার চেয়ে তাকে বেশি রোগী দেখতে হবে বা সবার চেয়ে বেশি তাকে ইকো করতে হবে, এরকম কিছু না। সে ভালো করছে কারণ সে যদি দিনে 10টা রোগীও দেখে, আমি যেন প্রপার সার্ভিসটা দিতে পারি। আমি এটার সাথে খুবই অ্যাগ্রি করি। আমি নিজেও কখনোই রাত 8টার পর আমি চেম্বারে থাকি না। আমি অনেক সময় সন্ধ্যা 7টার পরেই চলে যাই। সো আমার কাছে মানে ফ্যামিলি বা আমার অন্যান্য যে সকল কাজ আছে এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ দিন শেষে আমি এত কিছু করছি কার জন্য, তাই না? ফর ফ্যামিলি। সো ফ্যামিলি যদি ভালো না থাকে, সেখানে তো আসলে মানে আমার অর্জনগুলো তো বৃথা যায়। শরীফ, তোমার এমনিতে একটা প্রশ্ন করবো খুব ইম্পর্টেন্ট, যে মেডিকেলে মানে এন্ট্রি করে একদম শুরুতে ধরো এই যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এই সময়টাতে স্টুডেন্টদের খুব কষ্ট হয়, যেটা তুমি বললা, যারা মানে বাইরে থেকে আসে বা ইনফ্যাক্ট যারা মানে ঢাকা শহরেও থাকে তাদেরও খুব কষ্ট হয়, কারণ মেডিকেল সায়েন্স কিন্তু একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এই যে মিডিয়াল, ল্যাটারাল, এগুলোর সাথে তো আমরা অভ্যস্ত না। আমরা তো মানে ডান বাম বলে অভ্যস্ত, লেফট রাইট বলে অভ্যস্ত। সো পুরো একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শিখছি। অনেক সময় যারা অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি পড়ায় তারা একটু হার্শ থাকে, অনেক টিচার, সবাই না, 2-1 থাকে, হ্যাঁ 2-1 একটু হার্শ থাকে। সো তারা বারবার বলতে থাকে তুমি ফেল করবা, এবং 2-1 ফেল করেও, কারণ খুবই স্বাভাবিক, আইটেমে ফেল করাই মানে এটা কোনো ব্যাপার না। বাট ওই যে মেডিকেল স্টুডেন্টরা তো ইউজুয়ালি ফেল করা টাইপের থাকে না, হ্যাঁ। সো তাদের খুব ইগোতে জিনিসটা লাগে। সো এই প্রথম 6 মাস কীভাবে তারা আসলে কোপ করতে পারবে? সো এইখানে আমার কাছে মনে হয় একটু হেডসঅ্যাপ রাখা, মানে আপনি মেডিকেলে চান্স পেয়েছেন, দ্য ডে ইউ গেট চান্স, তারপর থেকে আপনার ক্লাস শুরু হওয়ার আগে কিন্তু অনেক দিন সময় আছে। ফর এক্সাম্পল 1 মাস বা 2 মাস আপনি সময় পাবেন। আমার এই টাইমটা রিল্যাক্স না করে এই টাইমটার একদম পারফেক্ট ইউটিলাইজেশন করা উচিত। মানে এই টাইমে হলো আপনার ফর এক্সাম্পল মেডিকেল টার্মিনোলজির অনেক বই পাওয়া যায়, আর এখন তো ইউটিউব আছে, আপনি ইজিলি জাস্ট অ্যানাটমি বা বায়োকেমিস্ট্রি বা ফিজিওলজি বা সিম্পলি আপনি মেডিকেল ফার্স্ট ইয়ারে কী করতে হবে, আপনি এটা যদি সার্চ দেন, বাংলা এবং ইংরেজিতে আপনি অনেক ধরনের ভিডিওস পাবেন। বা মেডিকেল ফার্স্ট ইয়ারে ভালো করার জন্য কী কী করা যায়, বা কোন টপিকগুলো পড়ানো হয়, কী কী সিলেবাস আছে, কোন সাবজেক্টগুলো আছে, কোনটা কখন পড়ানো হয়, এভরিথিং ইজ আউট দেয়ার। ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ সাম টাইম। আপনি টাইমটা নিয়ে এটা সার্চ করেন। আপনি যে মেডিকেলে চান্স পেয়েছেন বা আপনার বাসা যেখানে, সেখানে যদি কোনো মেডিকেল কলেজ থাকে তাহলে আপনি ওখানে একটু যান। বা আপনার তো ফেসবুক আছে, আপনার দেখা যাবে যে কোনো না কোনোভাবে কোনো একজন মেডিকেল স্টুডেন্ট বা কোনো একজন ডক্টরের সাথে আপনার পরিচয় আছেই। জাস্ট গেট সাম হেল্প, যে ভাইয়া আমি এরকম চান্স পেয়েছি, এই অবস্থায় আছি, তখন তিনি আপনাকে অ্যাসেস করে বলতে পারবেন যে তোমার এখন এক্স্যাক্টলি এটা করা উচিত। ফর এক্সাম্পল আপনার যদি ইংলিশে উইকনেস থাকে, আপনি ইংলিশ উইকনেসটা কভার আপ করেন। ফর এক্সাম্পল আপনি যদি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হন, ফাইন, আপনার ইংলিশে কোনো উইকনেস নাই, বাট আপনার হয়তো বা ভোক্যাব একটু ডেফিসিয়েন্সি আছে, যে মেডিকেল যে ভোকাবুলারি সেটার জন্য যে আলাদা ভোক্যাব আছে আপনি সেটা শিখে ফেলেন। ফর এক্সাম্পল বডির ডিফারেন্ট পার্টস হয়তো বা সবগুলোর নাম আপনি জানেন না, সেটা আপনি শিখে ফেলেন। এবং বইগুলো আপনি আগেই কিনে ফেলেন। বইগুলো আগে কিনে ক্লাস শুরু হওয়ার আগেই আপনি একটু বইটা উল্টায় দেখেন যে কী কী আছে। জাস্ট মানে শেখার দরকার নাই, জাস্ট কী কী আছে আপনি সেটা দেখতে থাকেন।
এবং প্রথম থেকে আমি বলবো যে একটু একটু টিচারদের বকা খাওয়াটা তখন ব্যাপারই না, No না problem. তারা আপনার শিক্ষক, সে আপনার ভালোর জন্যই বকছে। এবং 6 মাস পর জিনিসটা অনেক সহজ হয়ে যায়, সহজ হয়ে দুইটা যায়। কার্ডের পরে যখন ল্যাঙ্গুয়েজটা আপনি শিখে যাবেন এটা সহজ হয়ে যায়। আর বছরের পর বছর মানুষ ডাক্তার হচ্ছে, মেডিকেল স্টুডেন্ট পাস করছে, সো এটা আপনিও পারবেন। এটা জাস্ট এটা 6 মাসের একটা কষ্ট, এটা সবারই হয়, একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে সবারই কষ্ট হয়, বাট এই কষ্টটা ঠিক হয়ে যাবে। আপনার জাস্ট ওই যে কিছু কথাবার্তা এগুলো গায়ে মাখানো যাবে না আর কি। ইয়াং ডাক্তারদের জন্য যারা জাস্ট মাত্র পাশ করে, তাদের জন্য তোমার কোনো সাজেশন আছে কিনা? এটা দিয়ে আমরা আজকে পডকাস্ট শেষ করব। ইয়াং ডাক্তার জন্য আমার মেইন সাজেশন হলো টু স্টে ফোকাসড, মানে যে কোনো একটা জিনিস একবারে করার চেষ্টা করা, দ্যাটস ইট। ফর এক্সাম্পল, আপনি প্রথমে ডিসাইড করবেন আপনি কি বিসিএস দিবেন কি বিসিএস দিবেন না, বিকজ এ ভেরি বিগ ডিসিশন। যদি আপনি বিসিএস দেন তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে একই সাথে আপনার বিসিএস এর পড়াও পড়তে হবে, সাথে আপনার মেডিকেল পড়াটা কিন্তু ভুলে গেলে চলবে না। আপনি দুইটাকে দুইটা আলাদা সাবজেক্ট হিসেবে পড়বেন, কিন্তু আপনি একই সাথে পড়ার চেষ্টা করবেন। যে দিনের একটা অংশ আপনি বিসিএস পড়লেন, একটা অংশ আপনি মেডিকেল সায়েন্স পড়লেন, বাট ইউ হ্যাভ টু কন্টিনিউ বোথ। কারণ হলো যে আপনি একটার জন্য আরেকটা থামায় রাখতে পারেন না। যে ফর এক্সাম্পল আপনি বিসিএস দিচ্ছেন, কিন্তু বিসিএস তো অনেক দিন পর পর হয়, আর পুরো পরীক্ষার প্রসেসটা অনেক লেংদি। সো ইন দ্য মেইন টাইম আমি মনে করি আপনার ইদার, ফর এক্সাম্পল যারা মেডিসিনে আছেন তারা একটা এফসিপিএস অথবা এমডি কোর্সে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে হবে, দেশে যদি থাকেন। আর যদি বাইরে যাওয়ার প্ল্যান থাকে, অবভিয়াসলি ইউ জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট বিসিএস, ইউ জাস্ট ফোকাসড অন ইউর, ফর এক্সাম্পল এখন ইউকেতে সবাই যাচ্ছে, এটাই সবচেয়ে ইজিয়েস্ট রোড। সো আপনার যদি মনে হয় যে আপনার কুইকলি যাওয়া উচিত ইউকেতে, দেন ইউ গো ফর প্ল্যাব। আর যদি মনে হয় যে না আমি এখান থেকেই ভালোভাবে যাব, তাহলে এমআরসিপি বা এমআরসিএস করেন, তাহলে আপনি ওখানে গিয়ে একটা ভালো পজিশন পাবেন বা জবটা পাওয়াটা একটু ইজিয়ার হবে। আর দেশে আপনি এমআরসিপি করা অবস্থাতে আপনি দেশে কোনো একটা ডিগ্রিতে ঢুকে থাকেন, এমডি বা এফসিপিএসে। আর ওই যে যেটা বললাম বিসিএস এর কথা, বিসিএস এ পড়াটা খুব ডিফিকাল্ট হবে, মানে মেডিকেল সায়েন্সে আমরা যা পড়ি তার থেকে একদম ডিফারেন্ট। কিন্তু যদি আপনার মনে হয় যে বিসিএস করাটা আপনার জন্য ইম্পর্টেন্ট, দেন ইউ হ্যাভ টু ডিসাইড ফ্রম ইনসাইড যে না, বিসিএস এর জন্য যেহেতু আমার বিসিএস দিতে হবে, দেন আই হ্যাভ টু গো হার্ড কোর, আমাকে ভালোভাবে কাজটা করতে হবে। এখানে আমার এই মালিক স্যার একটা কথা বলেন যে ডোন্ট এভার ডু সামথিং হাফ হার্টেড। সো ইউ ওয়ান্ট টু গো ফর ইট, জাস্ট গো ফর ইট, সোললি ট্রাই করেন। মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট আমরা তো সবাই মেধাবী, সো ইফ ইউ ট্রাই রিয়েলি হার্ড ইউ ক্যান ইজিলি ক্র্যাক ইট, কিন্তু আপনার ওই ফোকাসটা থাকতে হবে। বিসিএস করা উচিত কি করা উচিত না, অথবা এমডি এফসিপিএস এমআরসিপির মধ্যে যে ডিসক্রিমিনেশন, বা আমি ওভারঅল মানে আলোচনাটা খুব, আমি বলবো যে আনসারটা তুমি দাও স্টুডেন্টদের জন্য, আমি বলছি না যে সিনিয়রদের জন্য যারা এগুলো আলোচনা করে। আমরা জানি আলোচনাগুলো অতটা ভ্যালিড না, বাট একটা মাত্র একটা মানুষ ইন্টার্নশিপ করছে, সে ঠিক জানে না, মানে সে 4-5 জনের সাথে কথা বলে, কেউ বলে বিসিএস দাও, কেউ বলে বিসিএস দাও না। আমরা জানি জিনিসটা রিলেটিভ, বাট তারপরও তোমার একটা মত কি? কারণ আমার কাছে মনে হয় যে আমাদেরও একটা মত থাকা উচিত, কারণ এখন বিসিএস করার তো যথেষ্ট কিছু হ্যাসেল আছে, সুবিধাও যেমন আছে, হ্যাসেলও আছে। আবার এমডি এফসিপিএস এমআরসিপির মধ্যে তুমি কোনটাকে করা মানে সাজেস্ট করো টু বিল্ড অ্যান আর্লি ক্যারিয়ার? কারণ আমার কাছে অলওয়েজ মনে হয় ডাক্তারদের ফ্রাস্ট্রেশনের একটা বড় কারণ হচ্ছে তারা ক্যারিয়ারে পিছায় যাচ্ছে। সো যদি আমাকে এই প্রশ্নের উত্তর তুমি দাও। এটা আসলে ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার। এটার অনেকগুলো ভ্যারিয়েবল। একটা হলো যে পার্সোনাল সাপোর্ট কেমন আছে, যেমন যদি কারো পার্সোনাল সাপোর্ট খুব ভালো থাকে, আমি বলবো তার বিসিএস দেওয়াটা অত জরুরি না, স্পেশালি ফ্যামিলি ব্যাকআপ যদি খুব ভালো থাকে। কারণ যেহেতু ফ্যামিলি ব্যাকআপ ভালো, খুব ইজিলি এই ফ্যামিলি ব্যাকআপ দিয়েই সে একটা ডিগ্রি করতে পারবে, ইদার এফসিপিএস অর এমডি, বাট নট বোথ। আমি যেটা বলবো যে আপনার এখন চুজ করতে হবে, আপনি যদি সাব স্পেশালিটিতে যেতে চান, ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু গো ফর কার্ডিওলজি অর এন্ডোক্রাইনোলজি, সেক্ষেত্রে এমডিটা বেটার, কারণ কোর্সটা অর্গানাইজড অ্যান্ড ভ্যালিডেটেড অ্যান্ড অনেক দিন ধরে চলতেছে। বাট যদি আপনি মাদার সাবজেক্ট, ফর এক্সাম্পল আপনি মেডিসিন অর সার্জারি অর গাইনোকোলজি, সেটা স্পেশালিটি হতে চান, মানে সেটা স্পেশালিস্ট হতে চান, সেক্ষেত্রে এমডির চেয়ে আমি বলবো এফসিপিএসটা মোর লুক্রেটিভ বা মোর অর্গানাইজড ইন দ্যাট সেন্স, বা সেটার ভ্যালুটা প্র্যাকটিক্যালি আপনার স্কিলের সাথে ম্যাচ করবে, মানে সেটার যে আপনি স্কিলগুলো অ্যাচিভ করবেন প্র্যাকটিক্যালি আপনি সেটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আর এমডি কোর্সটা হলো সাব স্পেশালিটির জন্য। আর এমআরসিপিটা হলো, এমআরসিপির যেহেতু খরচটা বেশি, তো সেখানে ফ্যামিলি ব্যাকআপটা খুবই ইম্পর্টেন্ট। হয়তোবা সবাই এমবিবিএস পাস করার সাথে সাথে হয়তো এমআরসিপি দেওয়ার ক্যাপাসিটি রাখবে না।
সেক্ষেত্রে আমি বলবো যে কোনো একটাতে আপনি ঢোকেন, ইদার গো ফর এফসিপিএস যদি আপনার মেডিসিন টার্গেট হয়, অর গো ফর এমডি যদি সাবস্পেশালিটি টার্গেট। বাট আমি আবারও এখানে বলবো যে এমআরসিপি বা এমআরসিএস ডিগ্রিগুলোর সুবিধা হচ্ছে আর্লি এস্টাবলিশমেন্ট। এটার জন্য অনেক ফ্রাস্ট্রেশন আমি বাচ্চাদের দেখি, এটা হোক এমআরসিওজি বা এমআরসি সাইক, আমাদের সাইকেটও দেখেন অনেক এমআরসি সাইক দেখছি, আমি সবাইকে খুব ইন্সপায়ার করি। এবং এখানে আমি আবারও বলবো যে বাবা মার কাছ থেকে আপনারা লোন নিন, কোনো সমস্যা নাই। আমি 5 লাখ টাকা 10 লাখ টাকা লোন নিই, সবাই পাস করে যাবে। কারণ ওই যেটা তুমি বললা যে আমি যদি ফোকাস থাকি, যেটা আমি করবো, আমি যদি ফুল হার্টেড করি, আমি অবশ্যই হয়তো আমি 1-2বার ফেল করতে পারি হাইয়েস্ট, বাট মেডিকেল সায়েন্সে ফেল করার কোনো সমস্যা না। বাট আমি যদি 5 লাখ 10 লাখ টাকা দিয়ে 28 বছর বয়সে সেটেলড হয়ে যেতে পারি, আমি সারা জীবন আরও অনেক ডিগ্রি করতে পারবো, আরও অনেক ট্রেনিং করতে পারবো, কোনো সমস্যা নাই। আমি খরচ কমানোর জন্য ওই যে বললাম যে আমার বিয়েতে খরচ কমাও, আমার অমুক জায়গায় খরচ কমাও, অথবা আমার নামে হয়তো একটা জমি আছে, একটা ফ্ল্যাট আছে, তুমি এটা বিক্রি করে দাও। আমি যদি আমার ক্যারিয়ারে স্ট্যাবলিশড হয়ে যেতে পারি, তাহলে তো আমার টাকা পয়সা ইনশাল্লাহ সমস্যা হবে না। সো এই জায়গাটাতে আমি বলবো যে কনজারভেটিভ না থেকে বাবা মার সাথে যদি আমরা সুন্দর ওয়েতে কথা বলতে পারি বা কমিউনিকেট করতে পারি যে আমি কেন জিনিসটা চাচ্ছি, হয়তো সবাই জিনিসটা দিন শেষে অ্যাফোর্ড করতে পারবে। এমনিতে শরীফ, তোমার নিজের লাইফ ফিলসফি মানে কি, মানে তুমি কি দিয়ে, ধরো পড়াশোনা, ফ্যামিলি সব কিছু, বাট দিন শেষে তোমাকে কোন জিনিসটা ভালো রাখে? সেলফ সুদিংয়ের জন্য তুমি কি করো, বা সেলফ কেয়ারের জন্য তুমি কি করো? সেলফ কেয়ার ইটস এ ডিফিকাল্ট কোয়েশ্চেন, বিকজ অফেন টাইমস মানে সেলফ কেয়ার বা এগুলার টাইম আমি কম পাই ওভারঅল। কিন্তু আমার মেইন এটা হলো যে হেলথ। সো আমি সেলফ কেয়ারের জন্য আই স্লিপ ওয়েল, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আমার যদি ঘুম না হয় তাহলে আমার ওই দিনটা একদম খারাপ যাবে। নাম্বার 2, আমি যেটা করি যে মানে আমি চেষ্টা করি সবসময় নেগেটিভ জিনিস থেকে দূরে থাকার জন্য। আই অলওয়েজ ট্রাই টু ফাইন্ড সাম ইন্সপিরেশন, মানে আমি সবসময় ইন্সপিরেশন খুঁজি যে এই মানুষটা এই জিনিসটা ভালো, বা এই মানুষটা এটা করছে, ওয়াও ইটস ভেরি ইন্টারেস্টিং। সো আই অলওয়েজ লুক টু দ্য ব্রাইট সাইডস, যে এই মানুষ এরকম করছে, ও এরকম করছে। সো মানে আই টেক দোজ ইন, যে আমার কাছে এটা ভালো লাগে। সো তখন আমার মধ্যে একটা পজিটিভিটি তৈরি হয়। সো মানে আমি সিম্পলি বলবো যে আই অলওয়েজ টেক দ্য পজিটিভস ফ্রম এভরিওয়্যার অ্যান্ড আই অলওয়েজ রিপেল দ্য নেগেটিভস। এবং আমি সেলফ কেয়ার আই এখন যেটা করি মানে ফিজিক্যালের জন্য চেষ্টা করি হাঁটার জন্য প্রতিদিন। সো আই স্লিপ ওয়েল, আই ট্রাই টু ইট ওয়েল, সবসময় হয়তো সম্ভব হয় না, অ্যান্ড দ্যাটস ইট। বাংলাদেশের ডাক্তারদেরকে মানে মানুষ কি করলে আরেকটু বেশি পছন্দ করতে পারবে? ডেফিনেটলি সাধারণ জনগণের কিছু এডুকেশনাল লেভেলের প্রবলেম আছে, রিভার্স রেসিজমও আছে, বাট আমাদের ডাক্তারদেরও তো কিছু প্রবলেম আছে। আমরা অনেক সময় রোগীদের কথা ঠিকমতো শুনি না, সময় দিই না, এরকম কিছু কিন্তু আছে, সবাই না হলেও অনেকের আছে। সো ওভারঅল তোমার কাছে কি মনে হয় আমরা ডাক্তাররা মানে বাংলাদেশের মানুষের কাছে আরও কীভাবে নিজেকে বেটার ওয়েতে প্রেজেন্ট করতে পারি? সো এখানে আমার একটু ডিটেলসে যাওয়া উচিত। এখানে মেইন ইস্যুটা হলো দ্য সিস্টেম। দ্য সিস্টেম ইজ বিল্ট লাইক এন ওয়ে যে এখানে আপনি চাইলেও মানে বেস্ট সার্ভিসে দিতে পারবেন না, চাইলেও পারবেন না, বিকজ ইটস বিল্ট ইন সাচ এ ওয়ে। ইভেন ইন ইনফ্রাস্ট্রাকচার মানে সিস্টেমের অনেকগুলো কম্পোনেন্ট, প্রত্যেকটা কম্পোনেন্টই এগেইনস্ট গিভিং এ গুড সার্ভিস। সো ইভেন ইফ ইউ আর এ ভেরি গুড ডক্টর, it will be very difficult for you to give your proper service or best service. সো এইটাই সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়ায় যে বাংলাদেশে মেডিকেল প্র্যাকটিস করাটা ওভারঅল ইটস এ ডিফিকাল্ট টাস্ক। স্পেশালি যারা ভালো প্র্যাকটিস করতে চায় তাদের জন্য আরও ডিফিকাল্ট। আপনি যদি মেডিওকার হন বা আপনি যদি জাস্ট মানে ইজিলি সব কিছু পার করতে চান, আপনি ইজিলি সব কিছু করতে পারবেন। বাট যদি প্রপার ওয়েতে করতে চান, সো তখন আপনি হয়তো পারবেন না। এটা একটু ব্যাখ্যা করে বলবা যে কেন পারবে না? পারবে না বিকজ অফ মেনি ইস্যুস। ফর এক্সাম্পল, যে আপনি একটা ভালো ডক্টর, আর ইউ শিওর ইউ উইল বি পোস্টেড ইন এ ভেরি গুড হসপিটাল ওয়ার ইউ ক্যান প্রোভাইড দ্য সার্ভিসেস দ্যাট ইউ ক্যান প্রোভাইড? নো। যেমন আমি ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট, আই ওয়াজ ওয়ান অফ দ্য টপ স্টুডেন্ট অফ ঢাকা মেডিকেল কলেজ। আমি কি ঢাকা মেডিকেল কলেজে পোস্টিং পেয়েছি? নো, আই ওয়াজ পোস্টেড ইন উপজেলা ফর লং টাইম। আমি ওখানে কী করবো? আমি ওখানে 2-3 ইনভেস্টিগেশন লিখতাম, বা আমি অনেক ইনভেস্টিগেশন লেখার চেষ্টা করতাম যেটা এখানে হয় না। সো ইট ওয়াজ ভেরি লিমিটেড অপরচুনিটি ফর মি টু ওয়ার্ক। জাস্ট সিম্পল এটা বিসি লিখে শেষ। এবং এখানে অনেক ডক্টরই আছেন এরকম হাইলি ট্যালেন্টেড ডক্টর, বাট দে আর প্লেসড ইন এ পজিশন যেখানে তাদের যে নলেজ বা স্কিল আছে সেটা দেওয়ার স্কোপটা পাচ্ছেন না তারা।
সো খুব কম লোকে আছেন যে শুধুমাত্র মেরিটের বেসিসে তাদের প্রপার পজিশনটা পান। সো এটা সবচেয়ে বড় অবস্ট্যাকল নাম্বার 1। নাম্বার 2 অবস্ট্যাকল হলো যে আমাদের এখানে যে ফর এক্সাম্পল প্রাইভেট সিস্টেম আছে, প্রাইভেট সিস্টেম প্রাইভেটাইজড এত বেশি হয়েছে, this is not service oriented, rather obviously this is based on profit. It's a profit oriented service and we are more of a puppet. So যারা প্রাইভেটে প্র্যাকটিস করছেন, their hands are tied, their feet are tied, everything is tied. So they are given a target. Not everyone, হয়তোবা অনেক হসপিটালই আছে, বাট মোস্টলি সেরকমই, maybe that's what I heard from many. সো মানে চাইলেও তারা মানে অনেক কিছু করতে পারছে না, অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তারা বন্দী। দে হ্যাভ টু সি এ সার্টেন নাম্বার অফ পেশেন্ট। অনেক ফিজিশিয়ানই আছে, and they have to write certain amount of tests and refer to certain amount of like ICU or in ICU এই প্রবলেমগুলো আছে কিন্তু, এবং তুমি যদি এটা না করো তোমাকে হসপিটালে রাখবে না, চেম্বার করতে দিবে না। আরেকটা হলো যে ইকোনমিক রিজনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আপনি ধরেন খুব লিমিটেড পেশেন্ট দেখবেন, কিন্তু আপনি যখন লিমিটেড পেশেন্ট দেখবেন, ক্যান ইউ ইনক্রিজ ইউর ফিজ? নো। সো দেখা যাচ্ছে আপনি মনিটারি কিন্তু আপনার যে বেনিফিটটা, আপনি একটা খুব স্কিলড কাজ করছেন বা আপনি খুবই ভালোভাবে একটা পেশেন্ট দেখছেন, বাট ডাজ ইট ট্রান্সলেট টু ইয়োর স্যালারি অর ডাজ ইট ট্রান্সলেট টু দ্য অ্যামাউন্ট দ্যাট ইউ গেট পেইড? ইট ডাজ নট। দেখা যাবে যে একজন আপনি 20 মিনিট দিলেও আপনাকে হয়তো 1,000 টাকা দিচ্ছে, আর 2 মিনিট দেখলেও আপনি 1,000 টাকাই পাচ্ছেন। সো এবং রোগীর মানে জেনারেল মানুষও মনে করে যে যার চেম্বার ভর্তি সে বড়, সেটাই, সে বড় ডাক্তার, সেটাই, যে অনেক সময় দেখছে তার মানে হি ইজ নট স্কিলড, হি ইজ টেকিং সো লং টু সি দিস পেশেন্ট। এবং সাধারণ জ্বর সর্দি কাশিতে আমরা কিন্তু প্রফেসরকে দেখাই, অথচ প্রফেসরের কিন্তু রিসার্চ করা উচিত, তাই না? অথবা রোগী যেটা বললে যে ফি বেশি রেখে অল্প রোগী দেখা উচিত। প্রফেসরদের ফি আমি মনে করি যে অনেক হাই হওয়া উচিত, তারা কারণ অবভিয়াসলি দে হ্যাভ হাই স্কিল, এবং তাদের টাইমটা নট অনলি পেশেন্টসের জন্য, দেয়ার টাইম ইজ অলসো ফর আস। রাইট, অ্যাবসলিউটলি, অ্যান্ড ফর রিসার্চ অ্যান্ড আদার পারপাস। ফর রিসার্চ অ্যান্ড আদার পারপাস। বাট আমরা যদি সহজ জিনিসগুলোতে একদম ওনাদের কাছে যাই, তারা স্যাচুরেটেড হয়ে যায়। এবং একটা মানুষ যখন দিনে 50-60 রুগী দেখে, তাদের তো বয়স হয়েছে, তাদের প্রচুর ভুল হয়। অথচ একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা একজন রেজিস্ট্রার যারা যথেষ্ট কোয়ালিফাইড, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করা, তার চেম্বারে দেখা গেছে যে তেমন রুগী হচ্ছে না। রাইট, সো সেখানে গেলে কিন্তু ভালো সার্ভিস পেত, সময় নিয়ে দেখতো, ভালো করে দেখতো, তাদের মানুষের মানে অল্প পয়সা অল্প টাকাও তারা দেখাতে পারতো, বা সেই জিনিসটা করছে না। পুরো সমস্যাটা আসলে সিস্টেমে, এবং রেফারেল সিস্টেম না থাকে, এটা আরেকটা বড় সমস্যা। অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ দ্য সিস্টেম। রাইট, ভেরি ডিফিকাল্ট। এখানে কি তোমার মনে হয় না যে আমাদের ডাক্তারদেরও কিছুটা করণীয় আছে, বা আমরা যদি সিনিয়র হই, আমাদেরও অ্যাটলিস্ট পলিসি লেভেলে বলা উচিত যে না, আমি বলছি না যে আমাদের সিনিয়র আমাদের অনেক অনেক ভালোবাসা দেন, পড়িয়েছেন, রেসপেক্ট করেছেন, কিন্তু হয়তো এই জায়গাটাতে তারা আরেকটু ইমপ্রুভ করতে পারতেন, তাই না? যে রেফারেল সিস্টেমটাতে তারা যদি একটু ভোকাল হতেন, হয়তো জুনিয়র ডাক্তাররা আরেকটু বেশি স্পেস পেত। হ্যাঁ, তখন আরও অনেকে হয়তো বাংলাদেশে থাকতে চাইতো এবং বিদেশে যেতে চেত না। কারণ জুনিয়র ডাক্তারদের বাংলাদেশে এখন যে পরিমাণ ডিসরেসপেক্টের মধ্যে যেতে হয়, একটা হসপিটালে যদি কোনো একটা রোগীর প্রবলেম হয়, বকাটা কিন্তু জুনিয়র ডাক্তারটা খায়। হ্যাঁ, oftentimes that is in front of the patient party. খুবই খারাপ। এবং পেশেন্টরা মনে করে যে জুনিয়রটা ভুল করেছে, তাই না? সো এই সিস্টেমগুলো চেঞ্জ করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের সবারই আর একটু উদার হওয়া দরকার। তো ডক্টর শরীফ, থ্যাংক ইউ, তুমি এখানে এসেছো। আমরা অনেকগুলো জিনিস নিয়ে কথা বললাম। তুমি দেশের একজন খুবই, আমি বলবো যে প্রথিতযশা ডক্টর, এবং একজন গর্ব আমাদের ঢাকা মেডিকেলের, তুমি গর্ব। এবং আমি জাস্ট চাই যে তুমি তোমার লাইফকে সর্বোচ্চ ইউটিলাইজ করো, এবং তুমি তোমার হেলথের যত্ন নিও, হ্যাঁ, ফ্যামিলির যত্ন নিও, নিজের যত্ন নিও। কাজ করতে করতে অতিরিক্ত হয়ে যেও না, যেটা তুমি হও না, আমাকে বললে তুমি বেশি কাজ করতে চাও না। বাট আমি চাই যে তুমি, তোমার মতো একটা ছেলে যেন অ্যাটলিস্ট 100 বছর বাঁচে, অতটুক ইনশাআল্লাহ আর কি, হায়াত তো আল্লাহর হাতে, বাট অ্যাটলিস্ট আমাদের চেষ্টা করাটা, সো দ্যাট তুমি যত সিনিয়র হবো তত বেশি তোমার নলেজ বাড়বে, প্রচুর মানুষকে হেল্প করার চেষ্টা করবে লাইফে, দেশে বিদেশে সবাই। নিজেকে কখনো বাংলাদেশি তো অবশ্যই আমরা বাংলাদেশি হিসেবে গর্ববোধ করি, কিন্তু নিজেকে একজন গ্লোবাল সিটিজেন মনে করবা, যে আমি একজন বিশ্বের নাগরিক। সো নেত্রকোনার একটা ছোট্ট গ্রামে তুমি জন্মেছো, দ্যাটস ফ্যান্টাস্টিক। গ্রামে জন্মালে মানুষ রেজিলিয়েন্ট বেশি হয়, শক্ত বেশি হয়, কিন্তু তারা অনেক কিছু দেখে বড় হয়। আমি তো দেখি যে আমার, মনে করো, আব্বারা
গ্রামে বড় হয়েছে, তাদের যে রেজিলিয়েন্স আর আমার সন্তানদের রেজিলিয়েন্স কিন্তু এক না। আমরা পড়ে গেছি আবার মাঝখানে, বাট অনেক ডিফারেন্ট, হ্যাঁ অনেক ডিফারেন্ট। সো শুধু সুন্দর ইংলিশ বলতে পারলেই কিন্তু কেউ রেজিলিয়েন্ট হয় না, তাই না? গ্রামের যে মুক্ত হাওয়া বাতাস বা খেলাধুলা, এটা মানুষকে অনেক বেশি জীবনে আমার প্রতি শক্ত রাখে, ভালো রাখে। এবং আমি তোমার জন্য সিনসিয়ারলি দোয়া করি, এবং আমি চাই তুমি জীবনে অনেক বড় হও। সো থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। ইট ওয়াজ অ্যান অনার অ্যান্ড প্লেজার টু টক টু ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, আপনার সাথে অনেকদিন পরে দেখা হলো। আসলে এরকম কিন্তু কথা বলার সুযোগ কখনো হয় না, অনেকক্ষণ ধরে কথা বলার সুযোগ হলো। অ্যান্ড এখানে হয়তো অনেকগুলো জিনিস ক্লিয়ার করতে পারলাম যেটা অনেকেই জানতে চায়। আর আমি সবাইকে বলবো যে ডোন্ট লুজ হোপ। অনেক অফেন টাইমস এরকম হবে যে ইউ উইল ফিল সো ডিপ্রেসড। ডিপ্রেশন ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ মেডিকেল সায়েন্স। এরকম না আমার ক্ষেত্রেও এরকম কখনো হয় নাই যে আই ওয়াজ অলওয়েজ ভেরি ইন্সপায়ার্ড। দেয়ার আর মেনি টাইমস আই ওয়াজ ডাউন। কিন্তু আমি জাস্ট একটা কথাই মনে রাখি, লেগে থাকা। আমি এখনও মনে করি না যে আমি খুবই সাকসেসফুল। সাকসেস নিয়ে ধরেন আমার কাছে মনে হচ্ছে যে এরকম না যে আমি যা করার সব করে ফেলেছি, ইটস ডান অ্যান্ড ডাস্টেড। নো, আমি এখনও লেগে থাকবো। আই উইল ট্রাই টু বি বেটার এভরি ডে। আমি আগে খাতায় লিখে রাখতাম যে আই উইল ট্রাই টু বি বেটার দেন ইয়েস্টারডে, এন্ড ইউ হ্যাভ টু ডু দ্যাট। দ্যাটস ইট, দ্যাটস মাই মেসেজ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।